চাঁদাবাজি, দখলবাজি সহ দলীয় নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, আদালতের নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ থাকার পরও পথ পরিবর্তনের সুযোগে শাহ ভোলাগঞ্জের আরেফিন টিলা ও রোপওয়ে বাংকার থেকে প্রভাবশালী ব্যক্তিরা পাথর উত্তোলন করছেন। সিলেটের পাথর রাজ্যে এখন আর পাথরের দেখা নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে ভোলাগঞ্জ সাদা পাথর। এক বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ, সেখানে এখন ধুধু মাঠ। দিনরাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে চলছে বালু ও পাথর লুট। এটি সাদা পাথর পর্যটন কেন্দ্রের আগের ভিডিও, আর এটি বর্তমান সময়ের। সম্প্রতি সিলেটের জনপ্রিয় এই পর্যটন স্থানের অধিকাংশ পাথর লুট করে নিয়ে যাওয়া হয়েছে, ফলে স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছে পর্যটন স্থানটি। সিলেটের ব্যাপক লুটপাটে বিরান ভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর এলাকা। অভিযোগ, গত কয়েকদিনের টানা লুটপাটে পর্যটন স্পটের 50% সাদা পাথর লুট হয়ে যায়। প্রকাশ্যে এমন লুটপাটের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। প্রিয় দর্শক, আমি শুরুতে বলে নেই, আপনারা জানেন যে সিলেটে বুলাগঞ্জের বিছনাকান্দি একটা জায়গা আছে, যে জায়গায় সাদা পাথর ছিল, প্রচুর পাথর ছিল, সাদা পাথর ছিল। আমার কাছে অনেক ছবি আছে, আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং গত কয়েক মাসে এত লুটপাট হয়েছে সেই জায়গার বর্তমান অবস্থা এবং আগের অবস্থা আমি ছবি আপনাদেরকে দেখাবো। কি অবস্থা হয়েছে বাংলাদেশে, কি কোনো সরকার নেই? অনেক প্রবাসীরা আমাকে এই প্রশ্ন করছে, কি হচ্ছে বাংলাদেশে? এইসব মব সন্ত্রাস হচ্ছে, মবের নামে মানুষ মেরে ফেলে রাখা হচ্ছে, চিন্তাই, চাঁদাবাজি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানে কোনো কিছুই ঠিক নেই। তার মধ্যে লুটপাটের সংস্কৃতি, এই সংস্কৃতি আমরা আওয়ামী লীগ আমরা দেখেছিলাম, এখনো দেখছি। হ্যাঁ, পরিবর্তন তো নেই কিছু। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আরো কিছু বিষয় আছে। আপনারা জানেন যে আজ আমরা দেখেছি যে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না, নির্বাচন ওনারা পক্ষে না। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? মানুষ কিন্তু অনেক মানুষই কিন্তু নির্বাচনে তাকিয়ে আছে। অনেকেই ভাবছেন নির্বাচন হলে, নতুন একটা সরকার হলে, এই পরিস্থিতি বর্তমান যে মবের বা মগের মুলুকের রাজত্ব চলছে, এটা পরিবর্তন হবে। আজকে আমাদের যারা অতিথি প্যানেলে আছেন, আমাদের সাথে আছেন জান পান্নাপা, যিনি সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় অন্যতম নেতা। আমাদের সাথে যুক্ত হবেন জিয়া করিম, যিনি রাজনীতি বিশ্লেষক। উনি আধা ঘন্টা পরে যুক্ত হবেন, কারণ হচ্ছে ওনার একটা প্রোগ্রাম চলছে। আমাদের সাথে যুক্ত হবেন শেখ ফরিদ, রাজনীতি বিশ্লেষক। আমাদের সাথে আছেন খান আসাদুল মাসুম, সভাপতি বাংলাদেশ যুব ইউনিয়ন। আমাদের সাথে যুক্ত হবেন মেহেদি মুবিন, যিনি চেয়ারম্যান নতুন ধারা। আমরা যুক্ত করবো কিছুক্ষণের মধ্যে। আমাদের সাথে যুক্ত হবেন মোহাম্মদ খসরু চৌধুরী, পরিবেশবিদ এবং আও রক্ষা আন্দোলনের মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক। প্রিয় দর্শক, আমরা শুরুতে যেতে চাই। আমাদের সাথে আছেন যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুল মাসুম, যিনি পরিবেশ নিয়ে কথা বলেন, রাজপথে আছেন, যুব সমাজের বেকার সমস্যা নিয়ে দীর্ঘদিন লড়াই করছেন। খান আসাদুল মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। মাসুম ভাই, একটু আনমিট করতে হবে। মাসুম ভাই, আমরা যে বিষয়ে কথা বলতে চাই, এই যে লুটপাটের যে রাজত্ব চলছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক সম্পদ বা পরিবেশ বিনষ্ট করা হচ্ছে, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন বা এই বিষয়ে আপনি কি বলবেন? কিন্তু এটা আমাদের খুবই দুর্ভাগ্য যে আমরা একটা নতুন বন্দোবস্তের সরকার পেয়েছি। বিগত সরকারের ভয়ঙ্কর দুর্নীতির কারণেই মানুষ ক্ষুব্ধ ছিল বিগত সরকারের উপরে, এবং একটা বৈষম্যমূলক সমাজ তিনি দীর্ঘদিন থেকে 15 বছর ধরে চালিয়েছে, এবং একটা গণতন্ত্রহীনতার সমাজ বা রাষ্ট্র তিনি তৈরি করেছে। ফলে মানুষের ক্ষোভ বিগত সরকারের প্রতি ছিল, এবং বিগত সরকারের প্রতি ক্ষোভ দেখিয়ে বিগত সরকারের রেজিমকে পরিবর্তন করে একটি নতুন সরকার আমরা বাংলাদেশে হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হচ্ছে আমরা পেলাম। এবং প্রায় 2000-এর মতো হচ্ছে 2000 মানুষের জীবনের রক্তের বিনিময়ে আমরা পেলাম। তো ফলে আমাদের এই সরকারের প্রতি আকাঙ্ক্ষাটার জায়গাটা তীব্র থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা দেখতে পাই এই সরকার ক্ষমতা আসার পরেই অনেকগুলো ঘটনা প্রবাহ যেগুলো ঘটেছে। প্রথম শুরু হলো মব জাস্টিস, এবং শুধু মব জাস্টিস নয়, বিচার বহির্ভূত হচ্ছে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এবং সেই সঙ্গে লুটপাট হয়েছে। ভিন্ন মতের যারা হচ্ছে মানুষ, তাদের বাড়িঘর লুটপাট হয়েছে এবং তাদের সম্পত্তিকে দখল করে নেওয়া হয়েছে। সর্বশেষ আমরা দেখলাম, মানে আজকের নিউজ যেটা হচ্ছে বিছনাকান্দির যে বিষয়টা, সিলেটে বিছনাকান্দি সাদা পাথরকে এই গত 1 বছরে লুটপাট করে সেটাকে একেবারে শেষ করে দিয়েছে। এই যে হওয়াটা, এর মধ্যে মাঝখানে আমরা দেখলাম জনগণের মতো একটা পত্রিকাকে দিনে দুপুরে হচ্ছে সেটা ডাকাতি হয়ে গেছে। সেটা হচ্ছে আগে যারা মালিকানা ছিল সেই মালিকানাদেরকে হচ্ছে কারণ উচ্ছেদ করে হচ্ছে নতুন মালিকানা তৈরি হয়েছে।
এই যে বিষয়গুলো ঘটতেছে, সেই বিষয়গুলোর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে রাষ্ট্র সরকার যে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি কিংবা লুটপাটের যে ধারা, সেই ধারাকে বন্ধ করার জন্য যে দায়িত্ব নিয়ে কাজ করবে, আমরা সেটা সরকারকে দেখতে পাই না। এটা সবচেয়ে বড় বড় ধরনের বাস্তবতা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের বাণিজ্য মন্ত্রী, আমাদের অন্য সব উপদেষ্টারা, মন্ত্রী বলছি, উপদেষ্টারা, মন্ত্রী পদমর্যাদা, তারা কোনোভাবেই এই বিষয়গুলোকে তারা ট্যাকেল করতে পারছে না। এখন সবচেয়ে বড় বিষয় যদি আমি এই প্রশ্নটা যদি করি, এই সরকারের প্রধান উপদেষ্টা যিনি একজন নোবেল লরিয়েট এবং বাংলাদেশের জনগণ, বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ এবং ছাত্র সমাজ তাকে আহ্বান করে ডেকে এনে আহ্বান করে তাকে রাষ্ট্রের দায়িত্ব, প্রশাসন, নির্বাহী দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি করলেন কি? তিনি করলেন তার বিরুদ্ধে আনিত সকল মামলা তিনি উজ্জ করে নিলেন। কোন ধরনের বিচারে তার বিরুদ্ধে যদি অন্যায় জাস্টিস করা হয়, সেটাও তো বিচার হওয়া উচিত ছিল। সে মামলাটা উজ্জ করে নিলেন। তারপরে যে তিনি গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা ঋণ মওকুফ করে দিলেন। তিনি নিজের নামে, নিজের প্রতিষ্ঠানের নামে একটি বিশ্ববিদ্যালয় অনুমোদন নিয়ে নিলেন। তিনি প্রবাসে লোক পাঠানোর জন্য একটি এজেন্সিকে নিয়ে নিলেন। কি অদ্ভুত বিষয়! তিনি সব তার যে জায়গাগুলোকে তিনি আস্তে আস্তে সে নিজের মতো করে নিয়ে নিলেন। ফলে জনগণের আস্থাহীনতার জায়গায় ওই জায়গাটাই রাষ্ট্রের প্রধান যখন নিজের স্বার্থের কারণে যখন দেশের সম্পদকে ব্যবহার করে, তখন দেশের অন্যান্য যে স্বার্থন্যাসী মহলগুলো আছেন তারা তো একটা লুটপাটের একটা গ্রিন সিগন্যাল পেয়ে যায়। এই কারণে এবং এই যে লাগামহীন ভাবে যে লুটপাট হয়েছে, এবং বিগত সরকারের যে আমরা দেখেছি ব্যাংক ডাকাতি হয়েছে দিল্লি দুপুরে, আজকে আমরা দেখেছি এক এসালম বাংলাদেশের অসংখ্য ব্যাংকে তিনি শেষ করে দিয়েছেন, ব্যাংক খাতটাকে শেষ করে দিয়েছেন। এসালাম শুধু ব্যাংক খাত নয়, এসালাম বিভিন্ন প্রতিষ্ঠানকে, সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে তিনি বিভিন্ন ভাবে তার আয়ত্তে নিয়েছিলেন। এইগুলো হয়েছে বলেই, এবং সেইটা খোদ সাবেক প্রধানমন্ত্রীর নখদর্পণে ছিল এবং ছত্র ছায়ায় এই কাজগুলো ঘটেছে। ফলে আপনারা দেখেন, আমরা বিগত সময়কালে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। দেখেন লাস্ট দিকে আমরা অনেকগুলো দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আপনার মনে আছে যে এনবিআর এর একজন কর্মকর্তা, তার সন্তান কত কোটি টাকার ছাগল কিনে, এবং সেই ছাগল কাণ্ডের কারণে এই যখন নিউজগুলো আসে সাধারণত মেইন স্ট্রিম মিডিয়াতে, তখন কিন্তু আমরা এর প্রতিবাদ করি শাহবাগ থেকে। আমরা এমনকি আমরা এনবিআর কার্যালয় পর্যন্ত আমরা ঘেরাও করেছি বামপন্থীরা। এই যে ধারাবাহিকতা বিগত সরকারের, সেই ধারাবাহিকতায় যদি আজকের এই বৈপ্লবিক সরকার, আজকের যে ছাত্র জনতার মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যে সরকার তৈরি হলো, সেই সরকার যদি সেই দুর্নীতির ধারাবাহিকতা বহাল রাখে, তাহলে আমরা বলবো আমরা আবার প্রতারিত হয়েছি। আমরা আবার আরেকটি বার আমাদের অভ্যুত্থানের যে শহীদদের প্রতি প্রতারণার শিকার হয়েছি। তো আমি এই কথাই বলবো যে বাংলাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এই সরকার আরেকটি ভয়ঙ্কর কাজ করছে। এই কাজের ইতিমধ্যে দেশের প্রায় সবগুলো দুই একটি রাজনৈতিক দল মুখ খুলছে না, প্রায় সবগুলো রাজনৈতিক দল প্রতিবাদ করেছে। আপনারা জানেন যে আমাদের বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে ডাবলমুড়ি বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে তিনি তারা লিজ দেওয়ার একটা ফায়সালা চলছে। এ নিয়ে বামপন্থীরা রোড মার্চ করেছিল, বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করেছিল, কিন্তু সরকারের তার যে এজেন্ডা, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রভুদের যে খুশি রাখার যে এজেন্ডা, সেই এজেন্ডা থেকে তিনি কিন্তু এক চুলো পিছিয়ে পাওয়াননি। এবং গতকালকের পত্রিকা আমরা দেখলাম যে সেই ডিপি ওয়ার্ল্ডের সাথে তাদের এই চুক্তিটা ফেব্রুয়ারির মধ্যে তারা করে ফেলতে চায়, মানে নির্বাচনের আগেই তারা করে ফেলতে চায়। এবং আরো কয়েকটি বন্দরও তারা বিভিন্ন কোম্পানির সাথে তুলে দিতে চায় এবং বহুজাতিক কোম্পানির হাতে তুলে দিতে চায়। আপনারা আরেকটা জিনিস খেয়াল করেছেন যে আমার দেশকে ব্যবহার করে আজকে মায়ানমারে যে রাখাইনরা যারা বিদ্রোহী সরকার তৈরি করছেন, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা, এই যে তাদেরকে সহযোগিতা করার চেষ্টার মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে কি আমি একটা যুদ্ধের ক্ষেত্রে পরিণত করতে চাই, বাংলাদেশ ক্রস ফায়ারের একটা জায়গা পরিণত করতে চাই, সেটা অবশ্যই চাই না। এমনিতেই রোহিঙ্গা ইস্যুতে আমরা ভয়ঙ্কর ভাবে একটা বিপদের মধ্যে, আশঙ্কার মধ্যে আছি যে রোহিঙ্গাদের যে সংখ্যা এখন 18 লক্ষ বেশি হয়ে গেছে। রোহিঙ্গাদের বাংলাদেশে আমরা এখান থেকে নিয়ে যাওয়ার কথা বারবার জাতিসংঘ আমাদের সঙ্গে প্রতারণা করছে, এবং জাতিসংঘের খোদ মহাসচিব এসে যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন যে ধাপে ধাপে রোহিঙ্গাদেরকে আমরা সেখানে পাঠাবো, কই তিনি চলে যাওয়ার পরে এখন পর্যন্ত এই সরকারের 1 বছরের মধ্যে তো আমরা দেখি নাই একটা রোহিঙ্গাকে তারা পাঠিয়েছেন, পাঠাতে পারেন নাই। ফলে পুরোপুরি ভাবে
সরকার যে আমাদের আন্তর্জাতিক লেভেলের যে লবিং গুলো সেগুলো হচ্ছে তারা ব্যর্থ হয়েছে। একই সাথে দেশের মধ্যে যে দুর্নীতি, সেই দুর্নীতি আরো মাথাচাড়া দিয়ে উঠেছে। আজকে ফুটপাত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এক ধরনের দখলদারিত্ব কায়েম হয়েছে। সেই জায়গাগুলোতে আপনারা দেখবেন যে ঢাকা শহরের ফুটপাতে আগে যে পরিমাণ হকার ছিল তার দ্বিগুণ হকার হয়েছে। কারণ কারণ যারা নতুন বন্দোবস্তের মধ্যে আছে তাদের নেতৃত্বে আবার নতুন করে হকারদেরকে এখানে পুনর্বাসিত করা হয়েছে। আমি হকারদেরকে পুনর্বাসিত করার বিরুদ্ধে না, কিন্তু তার কর্মসংস্থানের সুযোগটা তৈরি করে দিতে হবে। কিন্তু আবার রাস্তাঘাটকে পরিচ্ছন্ন রাখতে হবে। আবার এখান থেকে যে দুর্নীতি, লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। ফলে আজকে সরকারের কাছে আমাদের একেবারে স্পষ্টতই বলবো যে এই সরকার তাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই যে লুটপাটের অর্থনীতি কায়েম করা, এই জায়গা থেকে সরে আসতে হবে এবং জনগণের যে সরকার সেটাকে পরিণত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে আজকে জনপ্রতিনিধির হাতে সরকার রাষ্ট্র ক্ষমতা অর্পণ করতে হবে। ধন্যবাদ। মাসুম ভাই, আবার আসবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি শুরুতেই বলছি, আমাদের সাথে যুক্ত হয়েছেন পরিবেশবিদ এবং আওয়ামী রক্ষা আন্দোলন মুলিয়া জেলা সাধারণ সম্পাদক এম খসরু চৌধুরী। খসরু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি শুরুতে বলেছিলাম যে আমরা যে লুটপাটটা দেখছি, বিশেষ করে বুলাগঞ্জের যে বিছনাকান্দিতে যে লুটপাটটা, সেই লুটপাট কিন্তু ভাইরাল হয়ে গেছে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমি যাব শুরুতেই এম খসরু চৌধুরীর কাছে। খসরু ভাই, আমরা একটু জানতে চাই, যেভাবে লুটপাট হচ্ছে আমরা দেখে অবাক হলাম। বিশেষ করে আমি প্রিয় দর্শক, আমি আপনাদের কিছু ছবি আমি দেখাই। আপনার এই হচ্ছে বর্তমান, উপরের ছবিটা হচ্ছে আগের অবস্থাটা, আর এই নিচের যে ছবিটা হচ্ছে এটা বর্তমান অবস্থা। এই হচ্ছে আপনার বিছনাকান্দি। এখানে কিন্তু সাদা পাথর বলা হতো। প্রতিদিন হাজার হাজার টুরিস্ট সারা বাংলাদেশ থেকে এখানে যেতেন এই পাথর দেখার জন্য, এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। কিন্তু আমরা দেখতে পেলাম গত কয়েক মাসে বর্তমান এই অবস্থা। বর্তমান অবস্থাটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক। এই হলো বর্তমান অবস্থা। সেই জায়গা থেকে আপনার আরো কিছু ছবি আছে, তাও দেখাবো আপনাদেরকে। বর্তমান অবস্থা এই হচ্ছে বর্তমান অবস্থা। এখানে দেখেন আমাদের বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এই হলো বর্তমান অবস্থা। তো আমি যাব খসরু চৌধুরীর কাছে। খসরু ভাই, যদি একটু আপনি বলেন যে এই যে অবস্থাটা এটা কিভাবে হলো, এবং এটা গত কয়েক মাস যাবত আপনারা যারা পরিবেশ নিয়ে কাজ করছেন আপনারা কথা বলতেছেন, এবং একের পর কথা বলার পরও কিন্তু এটা পরিবর্তন হয়নি। হ্যাঁ, তো এই বিষয়টা একটু বলেন যদি প্লিজ। ধন্যবাদ রূপক, এবং যারা আছেন এই এতে এবং যারা লাইভ দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, এই যে বুলাগঞ্জ আমাদের একটি এলাকা, এটা অত্যন্ত পরিবেশের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। আপনারা জানেন এর 30 কিলোমিটারের মধ্যেই ডাউকি যে আমাদের যে প্লেট যেটা আছে, আমাদের ভূকাঠামোর যে প্লেট আছে, সেটা 1800 সালের দিকে একটা ভূমিকম্প হয়েছিল, এটা নড়ে গেছে এবং খুবই সম্ভাবনা আছে, যেখানে ভূতাত্ত্বিকরা বলেন যে এই প্লেটে আবার একটু এদিক সেদিক হলে একটা বিরাট প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হব আমরা। তো আমরা কি দেখলাম, রেজিম চেঞ্জ হওয়ার পরে, যে বিগত রেজিম আওয়ামী রেজিম চেঞ্জ হওয়ার পরেই এখানে যে বিষয়টা হলো এখানে এক শ্রেণীর, মানে যারা আগের রেজিমের যারা ছিল, পাথর যারা তুলতো, লুটপাটের সাথে যারা যুক্ত ছিল, আগের রেজিমের সাথে প্রশাসনের অসাধু কর্মকর্তারাও যুক্ত ছিলেন। এর চেয়ে দ্বিগুণ উৎসাহ নিয়ে আমরা দেখলাম রেজিম চেঞ্জের সাথে সাথে এখানে দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে এরা হয়ে গেলেন, এবং আগের রেজিমের এরাও ভিতরে ভিতরে আমরা দেখলাম যে ওই নতুন যারা আসলো, লুটপাটে যারা সম্পৃক্ত হলো, তাদের সাথে যুক্ত হয়ে সবাই মিলে, এই জায়গাতে কোনো নাই, বিরোধ নাই, পরিবেশ ধ্বংসে কিংবা প্রাকৃতিক সম্পদ লুটপাটের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো বিরোধ নাই। এই জায়গাতে আমরা নিয়ে গেছি আমাদের দেশটাকে। তো এখানে যেটা হচ্ছে যে বুলাগঞ্জের বা উজানেই, এটা মেঘালয়ের পাহাড়ের পাদদেশ। আমাদের দেশ ভাগের সময়ে আমাদের অংশে এই অংশটা পড়েছে, বুলাগঞ্জ নামের জায়গাটা। দলাই বা ডালি নদী স্থানীয় ভাষায় যেটা বলে, এই নদী থেকে আবার দুইটা নদী আবার ঘুরে ঘুরে এক হয়েছে। এই জায়গাটাই সিলেট থেকে 33 কিলোমিটার দূরের এই জায়গাতে পাথর জমে বর্ষাকালে উজান থেকে, ভারতের মেঘালয়ের উঁচু পাহাড় থেকে পাথর আসে। এই পাথরগুলো একটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাজ করে, এবং এটা এমন ভাবে এবার তোলা হলো যেটা প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে, অনিবার্য। এটা মারাত্মক মানে ঝুঁকির মধ্যে, এটা আমরা পরিবেশের একটা মারাত্মক ঝুঁকির মধ্যে আমরা পড়ে গেলাম। প্রশাসন আজকে দেখলাম যে আমাদের পরিবেশ। জি খসরু ভাই, আপনি
ইন্টারনেটের সমস্যা হচ্ছে, বলেন প্লিজ। হ্যাঁ, তো আজকে যেটা আপনারা খেয়াল করে দেখবেন, দুইটা জিনিসই ভাইরাল হয়েছে। একদিকে আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা সৈয়দার রেজওয়া হাসানের যে কথাটা, যে আমি ক্ষমতায় থেকে লুটপাট হয়ে গেল, কিছু করতে পারলাম না। আরেকদিকে এখানে মানে আরেকটা জিনিস ভাইরাল হয়েছে, আমাদের ইসলামী ঐক্য জোটের পীর চরমুনায়ের যে ফজলুল করিম, উনি যে বক্তব্য দিয়েছেন পাথর তোলার পক্ষে, যে এই দুটা জিনিসই ভাইরাল হলো। একটা বিষয় খেয়াল করে দেখবেন, এই যে মানে আমাদের দেশের প্রাণ প্রকৃতি বা প্রাকৃতিক সম্পদ লুটপাটের ক্ষেত্রে এখানে কিন্তু একটা দৃষ্টিভঙ্গি কাজ করে। যারা সরকারে আছেন বা যারা যাবেন, যারা রাজনৈতিক ভাবে দলের ভূমিকা রাখেন, গোটা করে দল বাদে সবাই, শাসক গোষ্ঠীর সবাই এই জায়গা আছে, তারই প্রতিফলন এই গোলাগুঞ্জে ঘটলো, এবং সেখানে প্রশাসনও কিছু করলো না। আমরা খেয়াল করে দেখলাম প্রশাসনও তাদের সাথে একটা সমঝোতা চলে গেল। এই অবস্থা খুবই দুঃখজনক, এবং বাংলাদেশের জন্য বিশেষ করে আমাদের সিলেট, বৃহত্তর সিলেট অঞ্চলের জন্য এটা বিপর্যয়কর প্রকৃতির। আজকে যেটা বললেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা, যে কথাটা বললেন যে আমি দুঃখিত, আসলে এই পাথরটা রক্ষা করতে পারলাম না, আগামী 1 মাস কথা বলেন, যদি বাংলাদেশটা হয়ে গেল, বাংলাদেশটা চলে গেল, আর বাংলাদেশটা আমরা দুঃখিত, এই দুঃখিত বলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? উনাদের কি বাংলাদেশের মানুষ দায়িত্ব দিয়েছে দুঃখিত বলবে? পাথর তো আজকে একদিনে, এই যে পাথরগুলো আজকে যেভাবে আজকে লুটপাট হচ্ছে, তো একদিনে হয় নাই, কয়েক মাস হয়েছে। এবং শুধু এই জন্য না, এই উপদেষ্টা মন্ডলীতে আমি জানি কয়েকজন পরিবেশবিদ আছেন যারা মন্ত্রিমণ্ডলের উপদেষ্টা, তারা কি করেন, তারা কেন পদত্যাগ করছেন না? তাদের এই ব্যর্থতা নিয়ে তারা পদত্যাগ করা এই মুহূর্তে উচিত বলে আমি মনে করি। কি বলবেন আপনি? আমি যেটা বলবো, বিষয়টা খুবই খেয়াল করে দেখেছি, আপনারা একটু খেয়াল করলে ওইটাই দেখবেন যে এই যে সৈয়দা রেজওয়ানা হাসান, ওনার একটি পরিবেশ বিষয়ক সংগঠন ছিল, উনি এটাকে লিড করেছেন দীর্ঘদিন। আজকে সরকারের থেকে ওনার যে অবস্থান, সত্যিকার অর্থে তার আগে ওনার অবস্থান আরো ধারালো ছিল, আরো বেশি বা পরিবেশ রক্ষার সহায়ক ছিল। কিন্তু সরকারে আসার পর উনি কিছুই করতে পারলেন না, এটা তো উনার সরল স্বীকারোক্তি। সেই জায়গায় যদি উনি দায় নিয়ে যদি পদত্যাগ করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে সত্যিকার অর্থে উনি আন্তরিক ছিলেন, উনি কিছু করতে পারেন নাই। এই মুখের সান্ত্বনা দিয়ে তো আর পরিবেশের আমাদের প্রাণ প্রকৃতির কোনো লাভ হচ্ছে না, হবেও না। অনেক কিছুই হচ্ছে, এই বিষয়গুলাই আমাদেরকে খেয়াল করে দেখতে হবে। ধন্যবাদ এম খসরুদ্দিন, আপনি থাকেন আমাদের সাথে। আমি একটু যেতে চাই, আমাদের সাথে আছেন মুমিন মেহেদী, চেয়ারম্যান নতুন ধারা বাংলাদেশের। মুমিন মেহেদী, একটা প্রশ্ন আপনাকে করবো। আমরা দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এনসিপির নেতা, তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, বা নির্বাচন আমরা মানবো না নির্বাচন। এবং তিনি আরো কিছু কথা বলেছেন যে এই জুলাই যারা শহীদ হয়েছেন, হ্যাঁ, তাদের রক্তের সাথে বেইমানি করা হবে এই নির্বাচনে গেলে। এই বিষয়গুলো কিভাবে দেখছেন আপনারা, একটু বলবেন? আনমিট করতে হবে মুমিন মেহেদী। মুমিন মেহেদী, একটু আনমিট করতে হবে, ইন্টারনেটের সমস্যা। শুনতে পাচ্ছেন আপনি মুমিন মেহেদী? একটু আনমিট করতে হবে। সম্ভবত ইন্টারনেটের সমস্যা। আমি আবার যাবো একটু এম খসরুদ্দির কাছে। এম খসরুদ্দিন, আরেকটা বিষয় জানতে চাই, এর মধ্যে মুমিন মেহেদী চলে আসেন, যে আপনি দীর্ঘদিন আবার হাওর রক্ষা নিয়ে কাজ করছেন। আমরা জানি হাওরে নানান সমস্যা, প্রকৃতি ভারসাম্য নষ্ট করা হচ্ছে, এই বিষয়ে একটু বলেন প্লিজ। হাওরে দেখেন, আমাদের তো হাওর নিয়ে একটা হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর আছে, আপনি নিশ্চয়ই জানেন। আমরা জানি সেটি 7টি জেলা নিয়ে এই অধিদপ্তরটা মূলত গঠিত। আওরাঞ্চলের আমাদের বৃহত্তর সিলেটের 4টি জেলা এবং কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, এই 7টি জেলা নিয়ে ওই যে হাওর ও জলাভূমি উন্নয়ন গঠিত হয়েছে। তার অধীনে 13-র অধিক মন্ত্রণালয়ের 17-র অধিক দপ্তর পরিদপ্তর নিয়ে এটা বিশেষজ্ঞদের মতামত, দেশি বিদেশি এক্সপার্টদের মতামত নিয়ে যে হাওরের জন্য একটা মাস্টার প্ল্যান করেছেন। 3 শতাধিক পৃষ্ঠা আমরা পড়ে দেখেছি। এখানে সুনামগঞ্জে একটু কাজ করা হচ্ছে, সুনামগঞ্জের হাওরগুলিতে। আর বাকি হাওরে ওই কথা অনুযায়ী, তাদের পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ আমরা দেখছি না। তার পাশাপাশি মৌলভীবাজারে যদি আমরা চলে আসি, এশিয়ার বৃহত্তম মিঠাপানি রিজার্ভার হাকালুকি নিয়ে তাদের পরিকল্পনা, সেরকম কোনো বাস্তবায়ন নেই, আইনেরও প্রয়োগ নেই। অন্যান্য যে পরিবেশ বিষয়ক আইন কানুন আছে
সেগুলো নেই। এরপরে যদি আমরা আসি কালুয়াদিঘি হাওর, কালুয়াদিঘি হাওরের তো মধ্যখানে আগের রেজিমের সরকার সৌরবিদ্যুৎ প্ল্যান্ট এটা 110 মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্ল্যান্টের অনুমতি দিয়েছেন। সৌরবিদ্যুৎ পরিবেশ বান্ধব এই দোহাই দিয়েই আমাদের দেশের কোম্পানিরা বা ভূমি ফেকু শিল্প মালিকেরা হাওরের জায়গা কিনে নিয়েছে। কিন্তু হাওরের মধ্যখানে হওয়ায় এখানে এটা কৌশল হচ্ছে তাদের দুই দিক থেকে যোগাযোগের যে লিঙ্ক রুট, যেটা ওই সেন্টার যেখানে হবে হাওরের মাঝখানে, এই সেন্টারে 14 কিলোমিটার লিঙ্ক রুট যাবে। ওই লিঙ্ক রুটের দুই পাশে ওরা হাজার হাজার একর ভূমি কিনে নিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে হাওর দখল করবেন। এই হচ্ছে ওনাদের পরিকল্পনা। মূলত পরিকল্পনা থেকে একটা করা হয়েছে। আমরা এখানে কানুন দেখিয়ে বাধা দিয়েছি। আমরা জানি না সরকার কি করবেন। আর এরপরেই আসেন এবং হবিগঞ্জের কেন্দ্র নিয়ে আমাদের যে হাইলাইট। খসরু ভাই, আপনি আবার আসবো, শুনবো একটু। আমি যেতে চাই মুমিন মেহেদির কাছে। মুমিন মেহেদি একটু আনমিট করতে হবে। আবার আপনার কাছে আমার বিষয়ে আর কথা শুনবো। মুমিন মেহেদি একটু আপনি শুনতে পাচ্ছেন? একটু আনমিট করতে হবে। মুমিন মেহেদি একটু আনমিট করতে হবে প্লিজ। একটু আনমিট করেন। মুমিন মেহেদি একটু আনমিট করতে হবে। আমরা শুনতে পাচ্ছি না মুমিন মেহেদি। আনমিট করতে হবে তো, আপনি আনমিট করতে হবে প্রথম। মিউট করে কথা বলে শোনা যাবে না। আনমিট করেন প্লিজ। ওই নিচে নিচে মিউট এবং আনমিউটের একটা জায়গা আছে, উনি জানেন, রেগুলার থাকেন, ইন্টারনেটে সমস্যা হচ্ছে। হ্যাঁ দাদা নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে, বলেন প্লিজ। আপনাকে একটা প্রশ্ন করছিলাম, আপনি শুনছেন? কি প্রশ্ন করেছিলাম? জি, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মুহূর্তে রয়েছেন এখানে অতিথি হিসেবে। আমি আমার কথা বলার আগে আমাদের এক বড় ভাই কথা বলছিলেন, খসরু ভাইয়ের কথাও শুনলাম, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার প্রশ্নটা যদি আরেকবার দয়া করে বলতেন দাদা প্লিজ। এনসিপির নেতা আজকে বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, বা নির্বাচনে তারা এনসিপি যাবে না। নাসির পাটোয়ারি বলেছেন আজকে, আপনি দেখেছেন হয়তো। তো এই বিষয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন, কি বলবেন? আর লুটপাট, যে লুটপাটের রাজত্ব চলছে সেই বিষয়ে একটু বলেন। দেখেছেন সিলেটে কিভাবে সাদা পাথর লুটপাট হয়েছে, এই বিষয়ে একটু বলেন প্লিজ। জি, আমি একটা বিষয়বস্তু দেয়া আছে, মুখোশের রাজনীতি। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে দেখছেন, আমাদেরকে দেখছেন, সবাইকে কৃতজ্ঞতা। আমি এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি যেইভাবে কথা বলেছে বা তার যে বক্তব্য, সেই বক্তব্য তো আমরা অনেক আগে থেকেই জানি যে এরা নির্বাচন কেন্দ্রিক একটা প্রহসনের নাটকে অভিনয় করছে। এই প্রহসনের যে নাটক, সেই নাটকে বাংলাদেশের মানুষকে কিছুটা সময় তারা অতিবাহিত করার জন্য, ব্যস্ত রাখার জন্য তারা বিভিন্ন ধরনের কথা বলেছেন, দল নিয়ে এসছেন, কিন্তু আক্ষরিক অর্থে এরা গণতান্ত্রিক চিন্তা করে না। যদিও তারা কাউকে কাউকে বলছে গণতন্ত্রের ইমাম, অমুক তমুক, এগুলো সময়টাকে অতিক্রম করার জন্য এবং এই সময় অতিক্রমের মধ্য দিয়ে একটা ব্যবসায়িক শ্রেণীকে, বিশেষ একটা ব্যবসায়িক শ্রেণীকে ব্যবসায়িকভাবে ব্যবসায়ী জায়গা থেকে এস্টাবলিশ করার জন্য, এবং তাদের মাধ্যমে আগের যেই আমাদের খসরু ভাই বলেছেন আগের রেজিমের যেই ঘটনাবহুল যেই ঘটনাগুলো রয়েছে, টাকা পাচারের যে ঘটনা রয়েছে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য ইউনূস সরকারের, আমাদের আরেকবার বড় ভাই বলেছেন, সম্মানিত অতিথি বলেছেন যে তার সবকিছু লাগবে, তার আদম ব্যবসা করতে হবে, তার আবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিতে হবে, তার আবার ওই ক্ষুদ্র ঋণের প্রকল্প চালাতে হবে, সব মিলিয়ে তার ব্যবসায়িক চিন্তা ভাবনা। সেখানে শুধু নয়, এই এনসিপির মাধ্যমে ওই যে স্টারলিংকের যে একটা ব্যবসায়িক বাণিজ্য তারা করেছে, একটা ব্যবসায়িক চুক্তি তারা করেছে, সেখানেও আমাদেরকে কিছুটা মানে প্রহসনের মধ্য দিয়ে আমরা যেন ওইগুলো খেয়াল করতে না পারি, সেই জন্য তারা ব্যবসায়িক কাজগুলোকে হালাল করার জন্য, এগুলোকে বাংলাদেশের মানুষের রক্তচোষার মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক সাপোর্টের জায়গাগুলোকে এস্টাবলিশ করার জন্য তারা এগুলো করছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারিরা, এনসিপি যারা রয়েছে, তারা তো নির্বাচন কেন্দ্রিক না, তারা হচ্ছে মব কেন্দ্রিক। তারা হচ্ছে মবতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের রাজনীতিতে। গত 54 বছর ধরে আমরা কখনো এমন পরিস্থিতি হারে আমরা শুধু শুনতাম যে এই বাগধারাটা বা এই প্রবাদ বাক্যটা আমরা শুধু পড়তাম, শুনতাম, বিভিন্ন জায়গায় উচ্চারণের এই জায়গাটা দেখতাম, কিন্তু এখন আমরা দেখছি যে ডক্টর ইউনূস সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে। তার প্রশাসন ওই একই ক্যাটাগরিতে সর্প হয়ে দংশন করছে, ওঝা হয়ে ঝাড়ছে। আজকে আপনি বিছানাকান্দির যে ঘটনাগুলো বলেছেন বা আমাদের পরিবেশবিদ খসরু ভাই বলেছেন, আমরা আজকে কি দেখলাম
যে সব পাথর যখন নিয়ে গেল তখন আনসারদেরকে দিয়ে তারা নৌকা ফুটা করাচ্ছে। আরে ভাই, নাটক সিনেমা করারও তো একটা সীমা থাকে। নাটক সিনেমার জন্য একটা ন্যূনতম ক্যারেক্টার লাগে, এদের কোনো ক্যারেক্টার নাই। এরা অভিনয় পারে না, এরা মানে নির্দেশনা দিতে পারে না, এদের চিত্রনাট্য দুর্বল, সবকিছু দুর্বল। তো এই সব দুর্বলের মধ্য দিয়েই এরা আমাদেরকে, বাংলাদেশের মানুষকে আরেকবার খাদের কিনারে নিয়ে যেতে চাইছে। আপনি 24-এর আন্দোলন, এখন বোঝা যাচ্ছে যে 24-এর আন্দোলন আসলে কি ছিল। 24-এর আন্দোলন ছিল একটা ব্যক্তির যেই অর্থ আত্মসাতের যে মামলা, যে অর্থ কেলেঙ্কারির মামলা, সেই মামলা থেকে কোন রকম যেন তাকে সরিয়ে দেওয়া হয়, সেই মামলা যেন প্রত্যেক বিষয়কে কেন্দ্র করে মূলত এই আন্দোলনটা আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। আমরা তো এই আন্দোলনে কোন রকম মানে বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ দেখছি না। আপনি দেখেন বাংলাদেশের 20 কোটি মানুষের কতজন এখানে অংশগ্রহণ করেছে, আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন মাত্র 5 থেকে 6 লাখ লোক এখানে অংশগ্রহণ করেছে, এবং নেতৃত্ব দিয়েছে সর্বোচ্চ 15 থেকে 20 জন মানুষ এখানে নেতৃত্ব দিয়েছে। কিন্তু ষড়যন্ত্রের প্রিয়নক নেড়েছেন ডক্টর আদিলুর রহমানের মতো মানুষেরা এখানে ষড়যন্ত্রের জাল বুনেছেন। আর সেই ষড়যন্ত্রের খেসারত দিচ্ছি আমরা, আপনি, আমরা। আমাদের এই সাদা পাথরের মতো জায়গা নয়, শুধু বাংলাদেশের কমপক্ষে 64 জেলার মধ্যে 40টি জেলায় নতুন করে ইটের ভাটা তৈরি হয়েছে, 350 ইটের ভাটা তৈরি হয়েছে। কাকে কি বলবেন? আপনারা তো বেলার কথা বলছেন, এই বেলা কি করেছে? বেলা সব সময় বাইরের অনুদান হালাল করার জন্য তাদের এই এনজিও ভিত্তিক কার্যক্রমগুলো তারা করেছে। পরিবেশের কথা তারা ভাবেনি, পরিবেশের কথা কখনো ভাবেনি। আজকে যখন এই বেলা বাংলাদেশের মানুষের রক্ত চোষার এই জায়গাটাকে তারা নিজেরা বিভিন্ন ক্যাটাগরিতে হালাল করছে, তখন তারা নীরব ভূমিকা পালন করছে। কারণ তারা কখনোই দেশের পরিবেশ, দেশের মানুষের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এগুলোর কল্যাণ চায়নি। বেলা এবং এই রেজওয়ানা হাসানরা চেয়েছে কোনো না কোনো ভাবে ক্ষমতার অংশীদার হতে। তারা দেখেছেন তার বাবা মন্ত্রী ছিলেন, ওই মন্ত্রী যে জায়গাটা সেটাকে তারা ধরতে চেয়েছেন, যে কারণে আমাদের সাথে একটা প্রহসনের নাটক তারা সাজিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম 1 বছরে 350 ইটভাটা তৈরি হয়েছে। আপনারা পরিবেশ নিয়ে কাজ করেন, আপনাদের কাছে তথ্য আছে কিনা জানি না, আমি পরশু ভাই ক্ষমা করবেন। 350 নতুন ইটভাটা হয়েছে 40টা জেলায়। তার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ইটভাটা তৈরির দিক থেকে, সবচেয়ে এগিয়ে রয়েছে নরসিংদী, দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ, তৃতীয় অবস্থানে রয়েছে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা জেলা, সেটা হচ্ছে মুন্সিগঞ্জ। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের মাটি কেটে কেটে, বাংলাদেশের এই মায়ের বুক চিরে চিরে আজকে ইটের বাণিজ্য তৈরি করছে তারা। সর্বশেষ তারা যে এই সাদা পাথরের যে বিজনেস করেছে, এই বিজনেসেও সবচেয়ে লাভবান হয়েছেন ডক্টর ইউনূস, সবচেয়ে লাভবান হয়েছেন এই শফিক, সবচেয়ে লাভবান হয়েছেন তৈয়ব সাহেব। প্রেস আপনার স্টাবলিশ করছেন, বাংলাদেশের মানুষের কথা তারা ভাবছেন না। আমি জানি না কে কিভাবে ভাবছেন। আমরা খুব নিকট ভবিষ্যতে আমরা কিন্তু চরম রকমের পরিবেশ বিপর্যয়ের দিকে ধসের মুখোমুখি হব। আপনারা কথায় কথায় বলেন শেখ হাসিনা লুট করেছে, শেখ হাসিনা পাচার করেছে। আমরাও বলেছি, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার মন্ত্রীদের বিরুদ্ধে, শেখ হাসিনার মন্ত্রী পরিষদের যারা সদস্য তাদের বিরুদ্ধে টাকা পাচার মিছিল করেছি, টাকা পাচার রোধের মিছিল করেছি। আজকে দেখা যাচ্ছে আমরা এই টাকা পাচার রোধের মিছিল করবো তো দূরের কথা, আজকে যে আপনাদের সাথে লাইভে অংশ নিয়েছি, বাসা থেকে বের হলে কালকে সকালবেলা গ্রেপ্তার হবো কিনা তার তো কোনো নিশ্চয়তা দেখতে পাচ্ছি না। সর্বোপরি আমি যেটা বলতে চাই, এনসিপির নেতারা এবং এনসিপির পাশাপাশি আপ বাংলাদেশ নামে একটা পলিটিক্যাল পার্টি আছে, নতুন কিছু নিবন্ধিত পার্টি আছে, সবগুলো বাংলাদেশের রাজনীতিতে তারা আবির্ভূত হবে আগামী দিনের মির্জাফর হিসেবে। এক একটা দলে 200-300 করে মির্জাফর রয়েছে, এক একটা দলে 200-300 যে মির্জাফর রয়েছে তারা প্রমাণ করবে যে বাংলাদেশ সত্যিকার অর্থেই এই 2024 সালে আরেকবার পরাজিত হয়েছে। এবং এই পরাজয় আগামী দিনগুলোতে আমরা বাংলাদেশের মানুষেরা কি হয়েছে, আমাদের সাথে কি ধরনের বিশ্বাসঘাতকতা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে কোটা বিরোধী আন্দোলন, আমাদেরকে বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু আমরা দেখছি সেই বৈষম্যের মধ্যেই আমাদেরকে ঠেলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। চারপাশে কূপ করে সেই কূপের মধ্যে আমাদের বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের সমাজকে, বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশের ধর্ম মানবতাকে ধাক্কা ফেলে দিচ্ছে এই এনসিপি নামক এই তথাকথিত পলিটিক্যাল পার্টির নেতারা। আজকে 16টা দলের একটা তালিকা নির্বাচন কমিশন দিয়েছে, সেখানে এনসিপি আছে, অথচ নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের মানুষের জন্য গত 12 বছর রাজনীতি করছে, সেই দলটার নাম তারা রাখছে কিনা বা আছে কিনা সে ব্যাপারে এখনো আমরা তথ্য পাইনি। নির্বাচন কমিশন অফিসে ফোন দিয়েছি, যোগাযোগ করেছি, তারা বলছেন যে নতুন ধারা বাংলাদেশ এনডিবি আমরা জনগণের সাথে রাজনীতি করি, আমরা জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে চাই। তাহলে বলে তারা আমরা বলতে পারবো না
এটা এনসিপির নেতারা বলতে পারবে। আরে ভাই, কি আহম্মকের দেশে বাস করছি এখন আমরা। আগে বলা হতো মগের মুল্লুক, এখন আমরা দেখছি প্রতিনিয়ত আমরা এখন ঘাতকের মুল্লুকে বাস করছি, আমরা এখন মির্জাফরের মুল্লুকে বাস করছি, আমরা এখন খন্দকার মুস্তাকের মুল্লুকে বাস করছি, আমরা এখন যুদ্ধাপরাধীদের মুল্লুকে বাস করছি, আমরা এখন যুদ্ধাপরাধীদের সমর্থকদের গোষ্ঠীর যেই মুল্লুক সেই মুল্লুকে বাস করছি, লুটেরাদের মুল্লুকে বাস করছি, ছিনতাইকারীদের মুল্লুকে বাস করছি, ডাকাতদের মূল্যকে বাস করছি। এখান থেকে পরিত্রাণের জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবির মতো করে যারা আমরা আওয়াজ তুলতে চাই তাদের সবাইকে অনুরোধ জানাবো, আসুন আমরা এক রেজিমের বিরুদ্ধে 16টা বছর আন্দোলন করেছি, এখন আমরা আরেকটা রেজিমের ভিতরে এসে পড়েছি। এই রেজিমের বিরুদ্ধে আমাদের শক্তিশালী অবস্থান নির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধ হই, আওয়াজ তুলি, এবং ওই আওয়াজের জায়গাটা যেন হয় সাদা পাথরের বিছানাকান্দির ওই ভোলাগঞ্জের ওই জায়গা থেকে যেন আমরা এই আওয়াজটা তুলতে পারি। কারণ অন্যায় অপরাধের চিহ্ন তারা কিন্তু রাখছে না, গণমাধ্যমে তারা এসে সাধু সাজার চেষ্টা করছে, ফেরেশতা সাজার চেষ্টা করছে, এইসব তথাকথিত দুধে দেওয়া তুলসী পাতাদেরকে প্রতিহত করার জন্য। যেখানে ইস্যু পাবেন, যেখানে তাদের অন্যায় পাবেন, সেখানে তাদেরকে প্রতিহত করবেন, আওয়াজ তুলবেন, সেই প্রত্যাশায় পরবর্তীতে যদি আবার সুযোগ দেওয়া আবার কথা বলবো। ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্ল্যাটফর্মে যারা যুক্ত হয়েছেন সবটিকে, যারা দেখছেন সবাইকে কৃতজ্ঞতা। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন জিয়া করিম ভাই, যিনি রাজনীতি বিশ্লেষক, মানবাধিকার সংগঠক, যুক্তরাষ্ট্র থেকে। জিয়া ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। জিয়া ভাই, একটা প্রশ্ন আপনাকে আমি যে বিষয়টা করতে চাই। আমরা দেখেছি যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন, উনি একটা হুমকি দিয়েছেন যে যারা 15ই আগস্টের অনুষ্ঠান করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আপনি কি বলবেন, আর এই বিষয়টা একজন মানবাধিকার সংগঠক হিসেবে কি বলবেন? আর বাংলাদেশের ইতিহাসে কে কোনো অনুষ্ঠান করতে পারবে না, মানে এই বিষয়টা নিয়ে কিন্তু ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে, অনেকেই মন্তব্য করছেন। এটা আসলে কোন দেশ বা কারা এই দেশের রাজত্ব করছে, কি বলবেন জিয়া ভাই? আপনাকে ধন্যবাদ, এবং যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। এবং দেখছেন, আমি মেহেদির কথা শুনছিলাম। আমি আসলে কোল, নিউক্লিয়ার, ওয়েল এবং এইসব নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। তো ওই ব্যাপারগুলি আলোচনা করতে গেলে আমি শুনেছি এর আগে বিভিন্ন ধরনের বক্তব্য বাংলাদেশে, কিন্তু আপনার এনার্জিটা দরকার, তাই না? এখন পাওয়ারটা কোত্থেকে পাবেন? আপনার ব্যালেন্স করতে হবে। ক্লিন কোল টেকনোলজি আছে, টেকনোলজি ইজ দেয়ার। এখন বাংলাদেশে ব্যবহার করবে কি করবে না সেটা হচ্ছে বাংলাদেশের সরকার বা তার সিদ্ধান্ত কিভাবে করবে। আমার মনে আছে 2005 সালের দিকে ইন্ডিয়া তখন কেবল কোলের দিকে যাবে, তখন আমাকে এসেছিল এখানে একটা ডেলিগেট, ওখানকার যে মন্ত্রী ছিল ও এসেছিল, আমাকে ডাকলো কানেকটিকাটে, আমি গেলাম। তো আমার সঙ্গে কথা বলতে বলতে তারপর বললো যে আমাকে 5 বছরের জন্য তারা নিতে চায়। আমি বললাম যে আমি যদি যেতে হয় তাহলে বাংলাদেশ, আর না হলে যেখানে আছি সেখানে। এনিওয়ে, তখন পরে 2010 সালের দিকে ওরা একবার আমি যেখানে কাজ করতাম ওখানে ভিজিট করলো। তখন ওদেরকে আমি কিছু জিনিস জিজ্ঞেস করলাম, তোমরা কিভাবে এই এমিশন রোধ করবা, বা যেটা কোল থেকে বেরোয় যে পলিউশনটা হয় সেটা। বলছে উই ডোন্ট কেয়ার। সে এই হচ্ছে ইন্ডিয়ার অবস্থা। বাংলাদেশের অবস্থা কি হবে আমি জানি না, তবে এই ব্যাপারগুলি নিয়ে ক্লিন কোল টেকনোলজি আছে, যেটা 70-এর দশকে বা 60-এর দশকে যে অবস্থা ছিল এখন সেই অবস্থা নেই। টেকনোলজি সেখানে আছে, যদি ব্যবহার করা হয়। ব্যবহার করবে কিনা সেটা আমি জানি না, আমার দেখতে হবে। আমি এর ভেতরেও 2019 সালে একবার দেশে এখন আপনি যে জিনিসটা জিজ্ঞেস করছিলেন যে এই শফিক সাহেব যেটা বলেছেন, তো শফিক সাহেবের কথা শফিক সাহেব বলেছেন, উনি তো অনেক কথাই বলেন। এখন জনগণ সিদ্ধান্ত নেবে। আমি এর আগেও একটা অনুষ্ঠানে বলেছিলাম যে স্বৈরাচার কাকে বলে। স্বৈরাচার হচ্ছে এমন কোনো ব্যক্তি বা রাষ্ট্র যেখানে যার জনসমর্থন আছে ন্যূনতম, এই ন্যূনতম জনসমর্থন নিয়ে তারা বৃহৎ জনগোষ্ঠীর উপরে তার জিনিসটা চাপিয়ে দিতে চায়। সেই ক্ষেত্র বিচার করলে ইউনূস সাহেব হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচারী, কারণ ওনার ভোট থাকতে পারে, এনসিপির ভোট থাকে 1% বা তার চেয়ে কম, তার সঙ্গে জামাতকে যুক্ত করেন তাহলে একটু বাড়বে, কিন্তু এটা নেই। সুতরাং শফিক সাহেব বললেই আমি কি দিন পালন করব না, আপনি 71, উনি তো রিসেট বাটন প্রেস করে দিয়েছেন, ওনার মেটিকুলাসলি ডিজাইনের অংশ। সেটা যদি মনে করেন যে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড জন্ম হয়েছিল 71 সালে, সেটা মুছে দিতে পারবেন, সেটা এত সোজায় মুছে দেওয়া যায় না। মায়ের পেট থেকে সন্তান একবারই ভূমিষ্ঠ হয়, সেটাকে মুছে দেওয়া যায় না। আর শফিক সাহেব বললেই যে শফিক সাহেবের ডাকে মানুষ সাড়া দিবে না। এখন শফিক সাহেবের কথা অনুযায়ী যে এটা তো প্রেসার গ্রুপ, ওনার মব কালচার সৃষ্টি করে যদি মব এবং সরকারি যন্ত্র ব্যবহার করে যদি বন্ধ করতে চায়, হ্যাঁ সাময়িকভাবে বন্ধ করতেই পারেন, কিন্তু আমার মনে হয় না যে মানুষ এটাকে, সাধারণ মানুষ এটাকে ঠিকভাবে নেবে, সঠিকভাবে এটার প্রতিবাদ করবে। মানুষ এটা একটা যখন স্রোত আসে তার সেখানে যদি বাধা দেন বা বাধা সৃষ্টি করে, সেটা আরো ফোর্সফুলি আগাতে থাকে, এটা আগাতে থাকবে। এবং বঙ্গবন্ধু তো কোনো দলের সম্পদ না, বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পদ। বঙ্গবন্ধু এই বাংলাদেশ নামের একটা ভূখণ্ডের জনক। তো এখন সেই বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না, তাহলে শফিক সাহেবকে পাকিস্তানে পাঠিয়ে দেন। শফিক সাহেব কেন বাংলাদেশে থাকবে? বাংলাদেশের
যিনি বাংলাদেশের স্থপতি, যিনি বাংলাদেশের জন্য 17 বছর জেল খাটলেন, তার মৃত্যু দিবস পালন করা যাবে না, একজন মুক্তিযোদ্ধার মৃত্যু দিবস পালন করা যাবে না, একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিবেন, সেক্টর কমান্ডারদের গলায় জুতার মালা দিবেন, শফিক সাহেব আর ইনুস সাহেবকে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেন। আমি বলবো বাংলাদেশে মেহেদীর মতো অনেক অনেক ইয়াং এনার্জেটিক নেতা আছে, তারা একত্রিত হন এবং এদেরকে বিতাড়িত করুন। শফিক সাহেবরা যেটা করছেন, ইনুস সাহেবরা, ইট ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাকে বলে সেটা। আপনি যদি দেখেন যে উনি প্রথমে সেই ওনার কেসগুলো যেগুলো সেগুলো উনি খালাস, উনি কোনো কোর্টের প্রসিডিওর ছাড়াই, উনি কোনো কিছু ছাড়াই কোনো তোয়াক্কা করেন, সবগুলো বাতিল করে দিচ্ছেন। তা বাতিল করে দিলেন। ওনার গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা মাফ করলেন। গ্রামীণ ব্যাংক নেক্সট ইয়ার 5 বছর ট্যাক্স দিবে না। উনি গ্রামীণের বাংলাদেশ জনগণের হিস্সা ছিল 25%, সেটা নামিয়ে 10% আনলেন। এই 15% যে নিয়ে নিলেন, যেটার মূল্য দাঁড়ায় বাংলাদেশের কারেন্সিতে 16,000 কোটি টাকা, যেটা দিয়ে পদ্মা সেতুর অর্ধেকটা করা যায়। উনি সমন্বয়কদের নিয়োগ দিলেন, সমন্বয়কদের মাধ্যমে বাণিজ্য শুরু করলেন এবং একজন সমন্বয়ক বা ওনার এনসিপি দলের লোকজন চান্দা পার্টি শুরু করলো, যে একজন 400-500 কোটি টাকা আদায় করতে থাকলেন। উনি মানব সম্পদ যে রপ্তানি হবে সেটা নিলেন, গ্রামীণকে দিলেন, আবার ডিজিটাল ওয়ালেট গ্রামীণকে দিলেন, কি দেন নাই উনি। তো উনি আবার আইনজ্ঞদের গত 10ই জুলাই 18 জন আইনজীবীকে কোনো কারণ ছাড়া বাদ দিয়ে দিলেন ওনার আইন উপদেষ্টা। কয়েকদিন আগে প্রধান বিচারপতি বিভিন্ন ভাবে তার মতামত দিতে পারে, এটা বিচারপতি এখতিয়ার আছে, সেই অধিকার তাকে দেওয়া হয়। আপনি তার সঙ্গে একমত না হতে পারেন, আমিও না হতে পারি, মেহেদী এখানে যারা আছেন কেউ একমত না হতে পারে, কিন্তু সে তার অভিমত দেওয়ার এখতিয়ার রাখে। তাকে আপনি একটা হত্যা মামলায় দেখায় গ্রেপ্তার করে নিলেন, এটা কি হলো? আপনি কয়েকদিন আগে ডক্টর কলিমুল্লাহকে ওনার বক্তব্যের জন্য ওনাকে গ্রেপ্তার করলেন, সবার বিরুদ্ধে হত্যা মামলা। তো বাংলাদেশ কি পেল? আসলে বাংলাদেশ যেটা পেল সেটা হচ্ছে একটা তলাবিহীন ঝুড়ি পাচ্ছে। তাহলে বাংলাদেশের যেটা লাভজনক প্রতিষ্ঠান, আপনি যে কোনো প্রতিষ্ঠান চালালে আপনার লাভজনক প্রতিষ্ঠানকে আপনি বিক্রি করে দেবেন, না অলাভজনক প্রতিষ্ঠান দিবেন বা দিতে পারেন, যে যেখান থেকে আপনার লাভ হচ্ছে না কিভাবে এইটা লাভজনক প্রতিষ্ঠানে আনা যায়। উনি তো চট্টগ্রাম বন্দর আমাদের লাভজনক প্রতিষ্ঠান কেন দিয়ে দিলেন? উনি করিডোর দিয়ে দিচ্ছেন, উনি যেটা ইচ্ছা ওনার স্বাধীনভাবে যা চাচ্ছে একটা দেখাতে পারবেন। এই 1 বছরের বেশি সময় হলো, এর ভিতরে কোনো পদক্ষেপ নিয়েছেন যেটা বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছে বা বাংলাদেশের জনগণ উপকৃত হয়েছে? একটা শিল্প করে কারখানা গড়ে তুলতে পারছেন? ওনার সময় অনেক শিল্প ধ্বংস হয়েছে, আর নতুন করে 18 লক্ষ মানুষ বেকার হয়েছে, 88 লক্ষ মানুষ বেকার হয়েছে, তার ভিতরে নারী বেশি। এবং আবার টায়ার আসতো, গাজী টায়ার 2 সপ্তাহ ধরে পুড়িয়ে দেওয়া হলো। কই, উনি তো সেটা প্রতিকার করেননি। উনি বরঞ্চ ওনার কিভাবে লাভবান হবে এবং শফিক সাহেবরা কিভাবে লাভবান হবে, এই যে রেজওয়ানা যেটা মেহেদী বলছিল যে আন্দোলন করছে যে এইগুলো করা যাবে না, এখন ওনাদের সময় সেটা কন্ট্রোল করতে পারে না। তার মানে কি? এটার সঙ্গে ওনারাই যুক্ত, ওনারাই এটা মাস্টার মাইন্ড, ওনারাই এটা করছেন যাতে পরিবেশ ধ্বংস করা যায়, দেশটাকে ধ্বংস করা যায়, আর কিছুই না। এখানে আর কোনো কিছু না। এখানে রাজনীতিটাকে নষ্ট করার জন্যই উনি এসছেন, দেশটাকে ধ্বংস করার জন্যই উনি গেছেন। ওনার যে মন্ত্রী, ওনার যে উপদেষ্টা পরিষদ, ওনার যে আলী রিয়াজ সংবিধান সম্পর্কে ওনার কি অভিজ্ঞতা আছে? সংবিধান ডক্টর কামাল হোসেন বুঝে না, সংবিধান ব্যারিস্টার আমিনুল ইসলাম বুঝে না, সংবিধান আর কেউ বুঝে না, আলী রিয়াজ সংবিধান বিশেষজ্ঞ। উনি সাংবাদিকতা বিভাগের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। এই সব লোক দিয়ে কি হবে? এদের দিয়ে কি কাজ করবেন? যার মাধ্যমে আমি চাই যে এমন কোন পদক্ষেপ নিয়েছেন যার মাধ্যমে সাধারণ একজন কৃষক তার ন্যায্য মূল্য পাবে কিনা সেই ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন, অথবা সংস্কার করেছেন যে একজন মহিলা যে গার্মেন্টসে কাজ করে তার ন্যায্য মূল্য, তার ন্যূনতম মজুরি কত হবে, বা তার সন্তানকে মানুষ করতে পারবে কিনা, বা তার সন্তানগুলি যখন সে কাজ করে তখন কোথায় থাকবে বা কিভাবে থাকবে সেইটার কোনো ব্যবস্থা করেছে কিনা, বা স্বাস্থ্যনীতি একটা দিয়েছেন। জাফরুল্লাহ ছিলেন, উনি 80-র দশকের স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, উনি যে স্বাস্থ্যনীতি দিয়েছিলেন বাংলাদেশের ওষুধ শিল্প এত ভালো করছে কারণ ওনার কারণেই, জাফরুল্লাহ। ইউনূস সাহেবের কারণে কোনো কিছু করছে? উনি তো প্রতিটা ওনার যে ব্যাংক থেকে লোন নিয়ে কি একটা মানুষ তার দরিদ্র সীমার থেকে উচ্চের দিকে আগাতে পেরেছে? দেখাতে পারবে কেউ যে 100 জন মানুষ দেখান যে যার অবস্থান পরিবর্তন হয়েছে গ্রামীণ থেকে লোন নিয়ে? দেখাতে পারবেন না। উনি আছেন দেশটাকে কিভাবে লুটে নিবে সেটার জন্য, এবং তার অংশ। এইটা দিয়ে জনগণকে আর বোকা বানানো যাবে না, এবং 15ই আগস্ট বাংলাদেশে পালন করবে মানুষ, এবং সেটা রোধ করাও যাবে না। ধন্যবাদ জিয়া ভাই, ধন্যবাদ। আপনি আবার আসবো, একটু থাকেন আমাদের সাথে। আমি যাবো, আমাদের সাথে আছেন সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় নতুন সদস্য জান পান্নাপা। স্বাগত জানাচ্ছি, একটু আনমিউট করতে হবে পান্নাপা। আজকে আমরা যে বিষয়ে কথা বলছি, রাজনীতির মুখোশ, লুটপাটের আসল চেহারা। আমরা দেখলাম কোম্পানিগঞ্জ বিএনপি সভাপতিকে বহিষ্কার
করা হয়েছে, বিএনপি বহিষ্কার করেছে এই যে বুলাগঞ্জের পাথরের লুটপাটের কারণে। কিন্তু আমরা জানি কোম্পানিগঞ্জ বিএনপির পাশাপাশি এছাড়াও আরো অনেক দলের মূল নেতৃত্ব জড়িত আছে এই লুটপাটে। আমাদের খসরু একটা খুব সুন্দর কথা বলছেন, লুটপাটে কোনো দলের কোনো দ্বন্দ্ব থাকে না, সবাই একসাথে মিলে লুটপাট করে। এখন লুটপাট করতেছে বাংলাদেশকে। তো সেই জায়গায় এই যে বারবার বিএনপি নাম আসতেছে, কিন্তু দেখি মানে জামাত বলেন বা এনসিপি বলেন, এই দলগুলোর নাম সেভাবে মিডিয়া আসতেছে না। কিন্তু আপনারা যেভাবে ব্যবস্থা নিচ্ছেন সেই ব্যবস্থা কোনো কার্যকরী রূপ দেখতে পাচ্ছি না। আপা কি বলবেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সহ আলোচক বৃন্দ এবং যারা দেখছেন এবং রূপকদা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং আজকের প্রভাস দর্পণে স্বাগতম। তো একটা সুন্দর কথা বলেছেন, কিন্তু আমাদের দেশের জন্য এটা একটা মারাত্মক ইঙ্গিত বহন করছে। এটা যদি বিএনপিও হয়, ধরে নিলাম সবাই মিলে বিএনপি কে দোষ দিচ্ছে, তাহলে বিএনপি কে কি করে পারলো একটা আপনার বাড়ির কাছ থেকে মাটি কেটে নিয়ে যাবে বা একটা নদী খনন করবে, বালি তুলবে, আপনি কি দেখবেন না? আপনি কি প্রশাসনে নাই? আপনি কি সরকারে নাই? তাহলে সরকার করাচ্ছে, মদত দিচ্ছে, সরকার কিছু খাচ্ছে, কিছু একটা দিয়ে করাচ্ছে। এখানে তো বিএনপি একা করতে পারে না। যে পাথর নেওয়া শেষ, আপনি আগে দেখালেন কিরকম পাথর, পরে দেখালেন মাটি বেড়ে গেছে এবং প্লেট নিচ থেকে সরে একটা ভূ প্রকৃতির মানে নেচার একটা বিপর্যয় ঘটতে পারে যে কোনো মুহূর্তে। তো এইটা কার ইঙ্গিতে হচ্ছে? না, এটা কি না, বিএনপি কি ক্ষমতায় আছে যে বিএনপি পারবে? জি ভাইয়া, হচ্ছে আগের অবস্থা। আগেরটা সেটাই বললাম যে আগে আপনি পাথরগুলি দেখাইছেন আগের অবস্থায়, সেখানে কত পাথর, হ্যাঁ, সেই পাথর লুটপাট করে এই যে মাটি দেখাচ্ছে, মানে নিতে 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 খালি একটু বালি আর মাটিগুলি পড়ে আছে। তো এইটা কি মনে করেন প্রশাসন সরকার ছাড়া হয়েছে? সরকারের উপরের ভিতরে একটা সরকার আছে, আপনি জানেন তো, সরকারের ভিতরে একটা সরকার আছে, সরকার নিজেও সেটা বলেছে, হ্যাঁ, যে হ্যাঁ এরকম সব সরকারের মধ্যেই সরকারের ভিতরে একটা সরকার থাকে। তোদের ভিতরের সরকার কি আপনি বুঝতে পারছেন না? এই ভিতরের সরকারগুলি দিয়ে এগুলি করানো হচ্ছে এবং এখানে মদত দিয়েছে তারা অনেক লাভবান। ওই যে একটু আগে আমাদের মেহেদী ভাই বললেন বা আমাদের মাসুম ভাই বললেন বা জিয়া ভাই বললেন, এরা যে আসলে খাইতে আসছে। এর আগেও আমি বলেছিলাম যে এদের উদ্দেশ্য মনে হয় না দেশপ্রেম কারোর মধ্যে ছিল। এরা আসলে কারো কারো ম্যান্ডেট নিয়ে বলছেন বন্দর দিব, ওই সেন্ট মার্টিন ছাড়বো, ওই ওই হলো করিডোর দিব, ওই আমার এগুলি শোধ করে দিতে হবে, এগুলি আমি সরকারে যে আমি এগুলি ট্যাক্স মওকুফ করে দিব, আরো 5 বছরের ট্যাক্স মওকুফ করব, লাখ লাখ কোটি টাকা খাবো, বিদেশে পাচার করব। তো গত সরকারের চেয়ে এই সরকার ভালো কিছু করেছে আপনি দেখেছেন? বরঞ্চ এখন বেকারের সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, 28 লক্ষ এই 9 মাসে ছিল, পরে আরো 3 মাস গেছে। তাহলে আপনি কি বলবেন এই সরকারকে? এখন এই লুটতরাজের পিছনে প্রধান সরকার দায়ী। আপনি কি মনে করেন সরকার ছাড়া এই লুটপাট হয়েছে? আর বিএনপি কি করবে? খবর পেলেই বহিষ্কার করে, তারপরে দেখা যায় ওগুলি বহিষ্কার করার মধ্যে ওদের কোনো পদ পদবি নাই। হ্যাঁ, ওই টোকাই শ্রেণীর, বুঝছেন, পদ পদবি নাই। তা ওইগুলি থাকে কি, ওই এনসিপির সমন্বয়করা থাকে। এনসিপির এটা সরকারের একটা ভিতরের সরকার। এইটা হলো কিংস পার্টি যাকে বলে। নাহলে এত মদত কেন দেয় এই সরকার? বলে আমার দল, আমার একটা ছাত্রদের দল নিয়ে সরকার গঠন করতে হবে। সেই সরকারের 2 জন উপদেষ্টা রয়ে গেছে, হ্যাঁ, সরকারে তারা তো প্রচুর দিচ্ছে। তাহলে ওরা থাকতে কি বিএনপি লুট করতে পারে তাই মনে করছেন? এইটা বিএনপির বদনাম করে ওরা কিভাবে এইটাকে বিএনপি কে মানে একটা কঠোর অবস্থানে নিয়ে বন্দি করবে, মানে কোণঠাসা করে ভোটটাকে বিলম্বিত করবে এবং বিএনপির কিভাবে বদনাম করবে, এগুলির একটা ছক এঁকে এরা এগুলি এগোচ্ছে। এদেরকে দিয়ে মানে প্রমোদ দিয়ে, এদেরকে উস্কানি দিয়ে এই লুটতরাজ গুলি করাচ্ছে। এগুলি সবই টাকা পয়সার বিনিময়ে, তারা কোনো বড় নেতা নাই। হ্যাঁ, একজন দর্শক লিখেছেন আপনাকে দিল্লির বয়ান দিচ্ছেন, দিল্লির বয়ান চলছে, কি বলবেন? লোকমান হোসেন দিল্লির আপনাকে বয়ান মানে আমি ঠিক আপনি বুঝেন নাই, মানে এখানে যারা এই কথা বলে সব হচ্ছে ভারতের দালাল, বুঝছেন? হ্যাঁ, তো আপনি বিএনপি করেন, আপনি ভারতের দালাল, এখন দিল্লির পক্ষে বলছেন, কারণ এনসিপির বিপক্ষে বললেই ভারতের দালাল, মানে দিল্লির পক্ষে সেটাই। এনসিপি তো চাচ্ছে আমাদেরকে দালাল সাজাতে, লুটপাটের কথা বলে নিজেরা চালায়। এত টাকা ওদের কোথা থেকে আসলো আপনি বুঝতে পারেন না? আমরা বিএনপির লোক কেউ বড় লোক হয়েছে? আমি কি বড় লোক হতে পারছি? আমি তো দিনে দিনে গরিব হয়ে গেছি। বাজার দর জানেন এখন বর্তমান 80 টাকার নিচে কোনো সবজি নাই, মাছ মাংস কিনতে পারছে না, মানুষ অপুষ্টিতে ভুগতেছে, মানুষ অনাহারে আছে। আপনি কি বলছে চাকরি হারাইছে?
দেশে আগের চেয়েও করুণ অবস্থা। আপনি কি বুঝতেছেন না? এখন তো দিল্লির দালাল বলবে আমরা দিল্লি থেকে বাঁচালাম, আমরা দিল্লিকে তারাই দিলাম যে দিল্লির দালালি করতো যারা যারা পালিয়ে গেল তাদেরকে আমাদের সমন্বয়ে আনতেছে। কিন্তু তারা যে মদতকারী এবং তারা যে একই কাজ করছে এই আওয়ামী লীগের মতো স্বৈরাচারের চেয়েও কম কিছু না, তাদের কথা বলছে না। আর স্বৈরাচারকে তো দিল্লি বাঁচিয়ে রেখেছিল, তা আমাদেরকে তো আর কেউ বাঁচাতে আসতেছে না। আমাদের দিল্লির দালাল বলে কেন? এদের লজ্জা শরম নাই? রাজনীতি কাকে বলে, হ্যাঁ রাজনীতি কিভাবে করতে হয়, সভ্যতা ভদ্রতা শিখতে হয়, অভিজ্ঞতা থাকতে হয়, মেধা থাকতে হয়। এদের কোনো মেধা নাই, বুদ্ধি নাই, পড়ালেখা শেষ করে না। এরা চাইল্ড, এরা অটিস্টিক শিশু, বুঝছেন? নাইলে এত লুটতরাজ করে, এত সরকারি থেকে বড় বড় কথা বলে, আবার বলে সরকারি দলের মতো। এরা আবার সরকারের প্রোটোকল পায়, গাড়ি পায়, বাড়ি পায়, হোটেলে হোটেলে থাকে। তাদের 5 তারিখে আগস্টে 5 তারিখে সমুদ্র সৈকতে যে পিটার হাসের সাথে দেখা করে, সে কক্সবাজারে যে, তা এদেরকে আমি কি বলবো? তারা দিল্লির দালাল না, দেশের শত্রু না। আর বিএনপি দেশের শত্রু, তাহলে ভোটটা দিক না, প্লেইং ফিল করে ভোটটা দিয়ে দেখেন এনসিপি কয়টা ভোট পায়, এনসিপি টিকে নাকি, জামাত কয়টা ভোট পায়। আরে ভাই, এখন তো আপনাদের যুগ, মানে এনসিপি জামাত আর ওই যে কি জানি আরেকটা দল, মৌলবাদী দল, এদের মনে হয় যুগ। ইসলামী হ্যাঁ? আন্দোলন, ঈশা, ঈশা তো, ইসলামী স্বাধীনতা আন্দোলন, হ্যাঁ। তো আরেকটা আছে ওদের, চন্ময় কি ফিরে জানি, হ্যাঁ চন্ময় পীরের, হ্যাঁ চন্ময় পীরের। এদের এদের দল, পার্টির কথা বোধহয়। এদের দল এখন, এদের দলটাই চালাচ্ছে। আর আমাদেরকে যারা জনপ্রিয় দল, যারা দেশে 31 দফা দিয়েছে, যে জিয়াউর রহমান রাতারাতি দেশকে মানে সুজলা সুফলা করে, খাল খনন করে, নদ নদী শুষ্কতা থেকে তাকে পানি জলাশয় করে এবং প্রবাহ বৃদ্ধি করে এবং অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি করে এবং দেশের অর্থনীতিতে গার্মেন্টস সেক্টর এবং এই যে জনশক্তি রপ্তানির প্রথম এগুলি করে এবং এবং দেশের খাদ্যশস্য রপ্তানি করে যে সমৃদ্ধি এনেছিল, সেই দলের কথা এরা বলে কোন মুখে, কোন লজ্জায়? মানে ওরা তো কিছু পড়েনি, জিয়াউর রহমানের শাসন আমলও জানে না। তারপরে খালেদা জিয়া আপসীর নেত্রী ছিলেন, তিনি কি 5 বছরের পরে 8 থেকেছেন? হ্যাঁ 10 বছর কি 71 থেকেছেন? 15 বছর 71 থেকেছেন? তিনি কি আপোষ স্বৈরাচার ছিলেন না? উনি ফ্যাসিস্ট ছিলেন? কি ছিলেন? উনি তো কিছু ছিলেন না। তারা কেন বলে এত অন্যায় ভাবে? এরা তো নিকৃষ্ট কীট, এদেরকে মানে ব্রাশ ফায়ার করে শেষ করে দিতে হবে, কীটনাশক ওষুধ দিয়ে বা ব্রাশ ফায়ার করতে হবে কীটনাশক, নাহলে এরা যাবে না, বা এদেরকে তাড়াতে হবে। এখন কেন জনগণ জাগে না? আবার জাগবে ইনশাল্লাহ। হ্যাঁ বলেন ভাইয়া। আজকে দেশের এই অবস্থা লাগি অনেকেই বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলা শিবির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, হলে হলে রাজনীতি নিষিদ্ধ। এগুলার পিছনে অনেকেই বলছেন, দর্শকরা কমেন্ট করছেন, বিএনপি যদি ঠিক সময় মতো মানে কথা বলতো, ঠিক সময় মতো যদি এই উপদেষ্টা মন্ডলীদেরকে সতর্ক করে দিত, তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না। কি বলবেন? জি, আমি বলতেছি বিএনপি খুব শক্তিশালী দল, জনপ্রিয় দল, এটা সবই ঠিক আছে, কিন্তু ইউনূস সাহেব যে দেখা করলেন, দেখা করে উনি তো পারেন মানুষকে মানে খুব মানে কনভিন্স করতে। তো উনি এমন কনভিন্স করলেন যে তারেক জিয়া সাহেব দেখলেন যে এটা যদি ছাদ দিয়ে যদি কোনো হইচই না করে, মত সংস্কৃতিটা যদি বন্ধ করে, অরাজকতা বন্ধ করে, লুটপাট বা একটা মানে রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা থেকে যদি রেহাই পাওয়া যায়, তা হোকটা ফেব্রুয়ারিতে। এইরকম একটা ছাদ দিয়ে উনি ওনার কথায় রাজি হয়েছেন। নাহলে তো উনি রাজি হতেন না। আমরা তো কমপ্লিট ছিলাম ডিসেম্বরে ভোট নেওয়ার জন্য, কিন্তু আমাদের সাথে কেউ আন্দোলন করেনি, আমাদের সাথে কেউ বুঝাতে আসেনি। উনি তো লন্ডনে ঠিকই গেছেন, অথচ ওনাকে পুরস্কারের জন্য ডাকে নাই, ওনাকে প্রধানমন্ত্রী দেখাও করেনি ওনার সাথে। উনি আসলে একটা নির্লজ্জ ব্যক্তি। অথচ আমরা আগে ওনাকে কত সমীহ করছি, কতটা ভদ্র জেনেছি, কতটা মেধাবী জেনেছি, যে নোবেল বিজয়ী, কত অনেস্ট একটা মানুষ। কিন্তু উনি যখন নিজের দেশে দেশ শাসন করতে আসছেন, উনি লুটতরাজে ব্যস্ত হয়ে গেছেন, নিজের সুবিধা নিতে ব্যস্ত হয়ে গেছেন। ওনার অনেস্টি কই গেল? আর এইসব নোবেল বিজয়ী আমাদের কথা বললে তো আমরা হাসবো। আমরা লুটেরার দেশে এখন বাস করছি, আমাদের এখন হাসি ছাড়া কিছু উপায় নাই। পাগল, এরা সব পাগল লুটেরা, মানে মব সংস্কৃতি। এইটা ওই যে কি বলে, ওই যে আগে আমরা ওই যে প্রবাদ পড়ছে না, যে কি বলতাম আগে আমরা, যে এটা মবকে কি বলতাম, যে এটা তো ইয়ের দেশ, হ্যাঁ হ্যাঁ মগের মূলক, হ্যাঁ মগের মূল্য। মগের মূল্যকে বাস করছি, এখন মগের মূল্যকে এখন সচক্ষে দেখতেছি, এখন হো হো হা হা করে মরতে পড়তে না খেয়ে হাসতে হাসতে মরি, যাচ্ছে কি আর করবো। তা এইরকম যদি চলতে থাকে, তা আপনারা আছেন কেন, আমরা আছি কেন? এটাও তো সত্যি কথা। দেশের লোককে জাগাতে হবে, বলতে হবে তাড়াতাড়ি ভোট চাই, আমরা ডিসেম্বরে পারলে ডিসেম্বরে ভোট দেন। কেননা আপনারা যেভাবে সংস্কার করে আজকে ওই যে কি পাটোয়ারি, এই যে কি পাটোয়ারি এনসিপি, হ্যাঁ আপনি তো বিএনপি করছেন, আপনার সমস্যা না,
কিছুক্ষণ পূর্বে যুক্তরাষ্ট্র একজন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি এসে আমাদের অনুষ্ঠানে কথা বলতেন। উনি বলছেন, ভাই আপনি আর আপনাদের অনুষ্ঠানে যেতে পারবো না। কেন? বাংলাদেশের উনার মা বাইকে নিয়ে হুমকি দেওয়া হয়েছে, যদি উনি টক শোতে কথা বলে তাহলে তো বুঝেন কি হবে। তো তাহলে এই হচ্ছে সরকার কেমন সরকার? জি, এই হচ্ছে আপনার অবস্থা। কথা ঠিক। বাক হ্যাঁ, স্বাধীনতা তখন না। জি, আপনি একটু তো শেষ করেন, সংক্ষিপ্ত করে। যে আমি বলতে চাই যে এরকম ভাবে চলতে দেওয়া যায় না। মদক লোক দেখাই দিলেন, ঠিক আছে, আমাদের অভিজ্ঞতা হলো। আপনাদের মতো ছোট লোক, চোর, ডাকাত, লুটতরাজ, দেশপ্রেমহীন মানুষ, বিবেকহীন মানুষ এই কীটনাশক ওষুধ দিয়ে স্প্রে করে আপনাদেরকে শেষ করে দিয়ে পোকামাকড় এই জঞ্জাল পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে সুন্দর একটা নির্বাচন দিতে হবে। কি পাটোয়ারি বললেন যে ওদের নাসির পাটোয়ারি, নাসির পাটোয়ারি, কি পাটোয়ারি বললেন? নাসির পাটোয়ারি, নাসির পাটোয়ারি যে বললেন, তো নাসির পাটোয়ারি, হ্যাঁ। নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি যে বললেন যে আমরা সংস্কার ছাড়া এই ফেব্রুয়ারিতে ভোট হতে দিব না। তা সংস্কার কি উনি কতদিন করবেন? না 1 বছর করবেন, না 2 বছর করবেন, না 5 বছর করবেন? মানে কি মজা! মানে তার কথাটা হলো যেমন তেমন আকারে হোক, ভোট হলে তো নিশ্চিন্ত হয়ে যাবে। এনসিপি থাকবে? কেউ এনসিপি কে ভোট দিবে? এনসিপির লোক কয়জন? ওদের দলে নিবন্ধন নাই, ওদের কোথাও কোনো জেলায় একটা সংগঠন নাই, নিজেরাই যায় কয়েকটা মাত্র মুখপাত্র, বড় বড় মাস্তানি মার্কা কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজ খারাপ, দেশের লোক ঘৃণা করে, তারা তো ভোট পাবে না। তা এখন যদি অরাজকতা করে যতদিন থাকা যায়, ততদিন কামাই করা যায়, আর এই দেশকে লুটে পুটে খাওয়া যায়, তাই জনগণকে আবার সোচ্চার হতে হবে, আবার বঙ্গভবনের দিকে যেতে হবে। এখন এদেরকে তাড়াতে হবে, এছাড়া তো আমি উপায় দেখতে পাচ্ছি না ভাইয়া। জি, ধন্যবাদ আপা, ধন্যবাদ। আবার আসছি বাংলা আপা। জি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান এই পর্যায়ে আমাদের অতি 2-3 মিনিট অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টার মতো হয়ে গেছে। আমি যাব এম এ খসরু চৌধুরী, যিনি পরিবেশবিদ এবং আবার রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক মৌলভীবাজারের। খসরুদ্দি ভাই, আপনার কাছে 2-3 মিনিট বলেন প্লিজ, সময় খুব কম। যে প্রশ্নটা হচ্ছে যে যেভাবে আপনার পাথর তোলা হচ্ছে, পরিবেশ নষ্ট করা হচ্ছে, আরো সারা বাংলাদেশের পরিবেশ নষ্ট করা হচ্ছে, আপনার পরিবেশবিদরা কি কোন ধরনের আন্দোলন, কোন ধরনের কর্মসূচি পরিকল্পনা রয়েছে কিনা একটু বলেন প্লিজ। ধন্যবাদ সবাইকে আবারও। আমি একটা কথা বলি প্রাসঙ্গিক, ওই যে আপা যেটা বলছিলেন আমাদের সাবেক সংসদ সদস্য, বিএনপি অ্যাকশন নিল, রিপোর্টার যেটা বলছেন যে বিএনপি অ্যাকশন নিল তার পাথরকুয়ারিতে তাদের একজন নেতা সংশ্লিষ্ট কোম্পানিগঞ্জ উপজেলা। তা আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি একটা সংগঠন, সরকারও একটা সংগঠন, সরকার কি অ্যাকশন নিল? বিএনপি তো তার ওই যিনি এই অপকর্মে জড়িত, হ্যাঁ, এই সময় তো সরকার সংগঠন, সরকারের ওখানে ডিসি আছে, সিলেটের মানে ডিআইজি আছেন, এসপি আছেন, বা স্থানীয় প্রশাসনের লোকজন আছেন। সরকার কি অ্যাকশন নিল? ওই জিনিসটা আমরা দেখতে চাই এই কারণে, রেজিম চেঞ্জ হওয়ার পরে আমরা ভেবেছিলাম ইউনূস সাহেব ওই জায়গাতে এই সৌভাগ্যবান একজন লোক ছিলেন, ব্যাপক মানুষের, উনি পণ্ডিত লোক হিসাবে আমাদের মতো ব্যাপক মানুষের সমর্থন নিয়ে উনি সরকার গঠন করেছিলেন। কিন্তু আজকে অবস্থাটা কি? আজকে উনার সমর্থনের জায়গাটা কি? আমরা যারা সমর্থন দিয়েছিলাম ওনাকে, আমরাই উনার সমালোচনা করছি। প্রত্যাশার ধারে কাছেও তার সরকারের কার্যক্রম নেই। আর এই যে প্রতিবেশ যেটা বলছেন, এটা এক কথায় বললে বিষয়টা হয় এরকম যে আসলে আমরা দেখছি আমাদের স্বাধীনতার পর থেকেই 90-এও গণ অভ্যুত্থান হয়েছে, আমরা তখন যুবক ছিলাম, ছাত্রনেতা ছিলাম। এরপরে আইসা এই যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো, এগুলিতে শুধু অবস্থারই একটা বদল হচ্ছে, আসলে ব্যবস্থার বদল ছাড়া এখানে কিচ্ছু হবে না। ইউনূস সাহেব পূর্ববর্তী যা কিছু আছে সবকিছুর ধারাবাহিকতা নিয়ে উনি সরকার চালাচ্ছেন। কোথাও কি দুর্নীতি কমছে? আমি তো দেখি না। আমরা যে প্রত্যাশা করেছিলাম জবাবদিহি একটা জায়গা থাকবে, সেই জায়গাটা আরো বেশি খারাপের দিকে চলে গেছে। এখন আমাদের হাওর বাওর বা নদী খাল যেগুলি দখল হয়ে যায় সরকারি সম্পত্তি, এগুলি রক্ষা করতে হলে আমাদের পর্যায় থেকে আসলে জনসচেতনতা তৈরি করার বিকল্প নাই। আমাদের দেশের সম্পদ দেশের জনগণই রক্ষা করতে হবে। আজকে হাইলাওর যেটা একদম পর্যটকদের জন্য মৌলভীবাজারের বিখ্যাত বাইক্যাবিল, ওই হাওরে, এই হাওরের চতুষ্পাশে দখল হয়ে গেছে পান কোম্পানি। হাওরে হাজার হাজার একর জমি কিনে দখলে, সরকারের জমি দখলে নিয়ে এটা নানান তাদের শিল্প কারখানা করার পরিকল্পনা করছে, ফিশারিজ করছে। তো এখানে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে মৌলভীবাজারের জেলা প্রশাসন থেকে পাহাড়ের দিকে গিয়ে বা বাজারহাটে গিয়ে কিছু জমি উদ্ধার করেন, কিন্তু হাওরে উনাদের
শত শত একর জমি পড়ে রয়েছে, ওখানে প্রাণ কোম্পানি থেকে উদ্ধার করতে ওনাদের আগ্রহ নেই। তাহলে কি বোঝা যায়, আগের অবস্থাটাই চলছে, কোনো কোনো ক্ষেত্রে আরো অবনতির দিকে গেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সবাই মিলে সচেতন না হলে আমাদের দেশ, আমাদের প্রকৃতি, আমাদের প্রাকৃতিক সম্পদ কোনোটাই রক্ষা করা সম্ভব নয়। আমি আপনার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ ধন্যবাদ খসরু ভাই, ধন্যবাদ তাৎক্ষণিকভাবে সংযুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ কৃতজ্ঞতা। আমি যাবো মুমিন মেহেদী, 2 থেকে 3 মিনিট বলেন মুমিন মেহেদী, আমাদের সময় কম। মুমিন মেহেদী, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে মানে আইন শৃঙ্খলা বালাই তো নেই, বিভিন্ন জায়গায় যেভাবে মব সন্ত্রাস হচ্ছে, প্রতিদিন আপনাকে 2-3 জন করে বিভিন্ন গণপিটুনি মেরে ফেলছে। এই বিষয়টা নিয়ে আপনারা যারা রাজনীতিবিদ আছেন বা আপনি সংবাদকর্মীও, আপনারা কি কোন ধরনের উদ্যোগ নিচ্ছেন বা ভূমিকা নিচ্ছেন এর বিরুদ্ধে একটা মানে জনসমর্থন গড়ে তোলা যায় কিনা, কি বলবেন মুমিন মেহেদী? যে কৃতজ্ঞতা জানাচ্ছি, আবারও সুযুক্ত হয়েছেন আমাদের প্রিয় মানুষ জিয়া ভাই, অন্য যারা রয়েছেন শশী ভাই সহ সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং দর্শক যারা দেখছেন, অনেকেই বিভিন্ন ধরনের কথা আপনার লাইভ দেখছে আর আমাকে ইনবক্সে লিখছে, গালাগালি করছে। যাই হোক, তো যারা লিখছেন গালাগালি করছেন সবাই তো পারেন, এটাও আপনাদের একটা বড় মহৎ গুণ যে আপনারা গালাগালি করতে পারেন, দাড়ি আছে, মাথায় টুপি আছে, আবার গালাগালিও করেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা গালাগালির একটা বড় সাম্রাজ্য তৈরি করছেন, এবং সেই সাম্রাজ্যের প্রজা আমরা, রাজা আপনাদের ইউনুস। তো এই একটা পরিস্থিতির মধ্যে যারা কথা বলতে গেলে গালাগালি করে, রাস্তায় মানুষকে সচেতন করতে গেলে তো পিটিয়ে, ওই হাতুড়ি দিয়ে পিটাবে, পাথর দিয়ে পিটিয়ে মেরেছে কালাচান সোহাগকে, আর মুমিন মেহেদীকে মারবে হাতুড়ি দিয়ে। এমন হতে পারে যে হামারি নিয়ে এসে পিটাবে। তারপরেও আমরা চেষ্টা করছি, কাজ করছি। আমাদের আজকের একটা কর্মসূচি ছিল, আমরা আমাদের ক্যাম্পেইন, আমরা একটা লিফলেট বিতরণ করেছি আজকে পুরানা পল্টনে, তোপখানা রোডে। মানে যেখানে যেখানে গেলে অন্তত 10টা লোক বলবে যে ভাই মেহেদী মারছেন, হয়তো ভদ্রলোক, অমায়িক একজন মানুষ হাসি দিয়ে কথা বলে, তাকে মারছেন, বাঁচানোর জন্য কেউ আসবে, এমন এমন জায়গায় আমরা চেষ্টা করেছি ক্যাম্পেইন করতে। আর সর্বোপরি যেখানে সেখানে তো আর যেতে পারবো না, কারণ মবের রাজারা যেখানে সেখানে বিচরণ করছে, মবের মন্ত্রীরা বিভিন্ন জায়গায় বিচরণ করছে। তাছাড়া আবার এই হাসনাত তো বলে দিয়েছে, মব মারানিদেরকে ধরে ধরে যেখানে পাবা সেখানে শেষ করে দিবা। তো সেই অবস্থায় আসলে খুবই প্রাণ ভয়ে থাকতে হচ্ছে। তারপরে হলো যে সমাজ সংস্কৃতির কথা ভাবতে হচ্ছে, আমাদের রাজনৈতিক যে সভ্যতা শিষ্টাচার সেটি নিয়ে ভাবতে হচ্ছে, সামগ্রিকভাবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, আমাদের সাংবিধানিক যে কাঠামো সেগুলোর কথা ভাবতে হচ্ছে। যে কারণে আমরা চাইলেই তো আর কারোর সাথে সংঘাতে জড়াতে পারি না, আমরা তো আর ম্যাসেল রাজনীতি করি না। যারা ম্যাসেল রাজনীতি করে তারা হচ্ছে আমাদের কাঁধের উপরে চেপে বসতে চায়, আমাদেরকে প্রতিহত করতে চায়, নির্বাচনে যেন অংশ নিতে না পারি, একটা নির্বাচন যেন না হয়, একটা সত্যিকারের সমৃদ্ধ দেশ যেন আমরা করতে না পারি। সেই জন্য কিন্তু বরাবরই তারা ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের জাল 2024 সালে যেভাবে আমাদের উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই জালে আচ্ছন্ন আমরা। আমরা কেউ কেউ হয়তো দেখতে পাচ্ছি যে এই জাল থেকে বেরোনো যাবে না, এই জাল থেকে কোনোভাবে মুক্তি পাবো না, কিন্তু তারপরেও আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। সেই আপ্রাণ চেষ্টার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই, এবং সেই চেষ্টায় আপনারা যারা এই ভার্চুয়াল প্ল্যাটফর্মকে শক্তিশালী করার চেষ্টা করছেন, ভার্চুয়াল এই প্ল্যাটফর্মকে সোচ্চার রাখার চেষ্টা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা এই প্ল্যাটফর্মে এসে কথা বলেন, এই যে পান্না আপার মতো মানুষ কথা বলছেন, খসরু ভাইয়ের মতো মানুষ কথা বলছেন, জিয়া ভাইয়ের মতো মানুষ কথা বলছেন, আমাদের বাম রাজনীতির আরেকজন প্রিয় ভাই রয়েছেন, তিনি কথা বলছেন, যারা যেখান থেকে কথা বলছেন, অন্যান্য প্ল্যাটফর্মে যারা কথা বলছেন, তাদেরকে একটা অনুরোধ জানাবো, বিনয়ের সাথে বলবো, একজন সংবাদকর্মী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন কিন্তু দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন, আপনি গণমাধ্যমে বলেন, যেখানে বলেন কাজ কিন্তু করছি। কাজ করতে গিয়ে দেখেছি অতীতের গত 30 বছর আমার সাংবাদিকতা সময়ের এবং নতুন ধারার রাজনীতির 12 বছর কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি যে আমাদেরকে অফিসে এসে বলবে যে আপনি যত বড় বড় লেকচার মারেন, জিব্বাটা কিন্তু কেটে নিয়ে যাবো। তো দেখতেই পাচ্ছেন আমরা পতন হতে পারে। আমরা শুধু গণতন্ত্রের পক্ষে কিছু মানুষ আছে, ধর্মীয় মূল্যবোধের পক্ষে কিছু মানুষ আছে, সেই কথাটা বলছি ভাই। এমন তো না যে আপনাদের উৎখাত করতে চাইছি, এভাবে বলে কোন রকম রাগঢাক রেখে বাঁচার চেষ্টা করছি, পাশাপাশি কথাগুলো বলছি। তো আমরা যারা কথাগুলো বলছি সবাইকে অনুরোধ জানাবো, এভাবে আর নয়। এই 15 আগস্ট বলেন, আমার স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, আমার ইতিহাস বলেন, সব কিছু কিন্তু হুমকির মুখে। এমন অবস্থায় ওই যেটাই পান্নার মতো করে বলতে চাই, বাঁচবো তো সিংহের মতো করে বাঁচবো, দোয়ায় মোচায় চলবে না। আসুন আমরা যেখান থেকে পারি কথা বলি, পরিবেশ রক্ষার কথাই বলেন, আর সমাজ রক্ষার কথাই বলেন, আর মা বোনকে রক্ষার কথাই বলেন, নিজেকে রক্ষার কথাই বলেন, দেশকে রক্ষার কথা বলেন, যে কোনো রক্ষার কথা বলতে গেলে কিন্তু আপনাকে রাস্তায় নামতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, স্ব অবস্থান থেকে আরো জোরালো আওয়াজ তুলে সাধারণ মানুষকে জানান দেই, দেশ যেহেতু ভালো নেই আপনিও, ভালো নেই আমরা কেউ, অতএব ভালো থাকার জন্য এই লড়াইয়ে আমরা যেন সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রবাস দর্পণকে কৃতজ্ঞতা
রূপক দা, আবার আপনাকে সবাইকে কৃতজ্ঞতা। মহিমেদি একটা তথ্য আপনাকে দিয়ে রাখি। এখন এই অনলাইনে প্ল্যাটফর্মে টক শোতে গতদিন আমার একটা টক শোতে পাইছিল 942 জন আমার লাইভে। এট এ টাইম আমি বাংলাদেশের যে মূল দ্বারা 5টা চ্যানেল তাদের টক শো চলছিল, আমি দেখতেছিলাম কোনটা 142 জন, কোনটা 220 জন, কিন্তু আমারটা ছিল 945 জন। তো মানুষ বাংলাদেশের মিডিয়া, যে সরকারি নিয়ন্ত্রিত মিডিয়া, যারা রাজনীতি তথ্য চায় এরা কিন্তু সেই মিডিয়াগুলো খুব কম দেখে, আমাদের অনলাইন গুলো দেখে। আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন আমার 1,14,000 ভিউয়ার্স আছে একটা ভিডিও। হ্যাঁ, এইসব জায়গায় দেখে। আপনার বাংলাদেশের তথাকথিত চ্যানেল যেগুলা ডক্টর ইউনূসের প্রেসক্রিপশনে চলে সেই চ্যানেলগুলো দেখা কমায় ফেলছে। ধন্যবাদ মমিনুদ্দিন। আমি যাব খান আসাদুল মাসুম, সভাপতি বাংলাদেশ যুব ইউনিয়ন। এরই ফাঁকে একটা তথ্য দিয়ে রাখি, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম একমাত্র মহিলা ব্যক্তি মাহফুজা খানম আমাদের প্রবাস দর্পণে অনেক প্রোগ্রাম এসে করেছেন, তিনি মারা গিয়েছেন। উনার আত্মপ্রতি শ্রদ্ধা জানাই। আসাদুল খান মাসুম আসলে উনার আগামীকালকে শহীদ মিনার প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, তারপরে আমাদের সময় দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাসুম আপনাকে। মাসুম, আমরা যে বিষয়টা জানতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন আপনি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টা উঠে এসেছে এই যাবৎকালে, হলে রাজনীতি নিষিদ্ধ, যদি একটু ছোট করে বলেন, হলে রাজনীতি নিষিদ্ধ করে চক্রান্ত করা হচ্ছে, রাজনীতিতে কুলসিত করা। অনেকেই বলছেন রাজনীতিকে, ছাত্র রাজনীতিকে মানে একরকম হল থেকে বিশ্ববিদ্যালয়ে একটা পর্যায়ে বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে বলে অনেকে মনে করছেন, আপনি কি বলবেন? এটা আনমিট করতে হবে। আমি খুবই লজ্জিত এবং দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করেছি। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একেবারে প্রান্তিক পর্যায় থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি দায়িত্ব পালন করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বিচরণ করার আমার সৌভাগ্য হয়েছিল। এবং সারা দেশের ছাত্র ইউনিয়নের সারা দেশের ক্যাম্পাসগুলোতে কিংবা জেলাগুলোতে বিচরণ করার সৌভাগ্য হয়েছিল। কিন্তু গত কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, বিশেষ করে বুয়েট থেকে শুরু হয়েছে, বুয়েটের মতো একটি জায়গায় আমার মানে অবাক লাগে, আমার বিস্ময় লাগে, আমার লজ্জা লাগে যে তাদের ভাষা, স্লোগানের ভাষা এত জঘন্যতর জায়গায় পৌঁছেছে এবং সেটা আমি মুখে উচ্চারণ করতে আমি লজ্জাবোধ করি। এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত পরশুদিন আগের দিন যে ঘটনা ঘটেছিল, রাতের বেলা কিছু ছাত্র এবং ছাত্রীরা, বেশিরভাগ ছাত্রীরা, তারা এসে এক ধরনের মত তৈরি করলেন যে হলে হলে ছাত্র রাজনীতি বন্ধের ক্ষেত্রে, এবং তাদের স্লোগানগুলোর ভাষা কি জঘন্যতম ভাষা। এই জঘন্যতম ভাষা আমরা আমাদের ছাত্র জীবনে, আমাদের ছাত্র রাজনৈতিক ছাত্র আন্দোলনের জীবনে আমরা শুনি নাই। এই যে একটা আজকে আমাদের এই টক শো চলাকালীন সময়কালে আমাদের গ্রুপের মধ্যে যে ভাষায় কথা বলা হচ্ছে, যে ভাষায় মন্তব্য করা হচ্ছে, এটা একটা জঘন্যতম সংস্কৃতি তৈরি হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি বলবো, সামাজিক অবক্ষয়ের ক্ষেত্রে বলবো, এই ভাষায় কোনোদিন বাংলাদেশের মানুষ কথা বলতেন না এবং রাজনৈতিক প্রতিপক্ষকে এই ভাষায় কোনোদিন কোনো শব্দ উচ্চারণ করতো না। এটা আমি খুবই আমি বিব্রত, লজ্জিত, এবং আমি নিজে একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে এখন যুব আন্দোলন করি। আমার কাছে মনে হয় যে আমরা কেমন ভাষাগুলো শিখলাম। আমাদের সময়কালে রাজনৈতিক যে ভাষাগুলো ছিল সেই ভাষাগুলো, বা সামাজিক যে ভাষাগুলো ছিল সেই ভাষাগুলোকে আমরা কিভাবে আমরা সেগুলোকে অমিট করে দিয়ে এখন নতুন কিছু মানে গালি সূচক, সূচক শব্দ দিয়ে আমরা সসূচক শব্দ দিয়ে আমরা কথা বলছি, যেটা লজ্জার বিষয়। এবং এটা ঠিক আপনাকে একটা বিষয় বলি, বিটিভিতে যদি সরাসরি গান মানে আমরা লাইভ চলে, বিটিভি সরকার নিয়ন্ত্রিত, তাহলে তো সরকার এসব করাচ্ছে। অনেকেই বলছেন বিটিভিতে যে গানটা আপনি দেখছেন অ্যাপ দিয়ে শুরু, সেই গানটা দেখেন লক্ষ লক্ষ। আমি দেখেছি আমি এগুলো বলতে আমার লজ্জা লাগে। না না, কিন্তু আমি দেখেছি এটার সাথে সরকার কোনো জবাব দিয়েছে সরকার, সংস্কৃতি মন্ত্রণালয় কেন দিবে না? এই বিষয়ে তো ক্ষমা চাওয়া উচিত ছিল। যদি ভুল হয় থাকে তাহলে সরকার বক্তব্য, তারা তো ক্ষমা চাইতে আসেনি। ক্ষমা চাইতে হলে প্রথমত ডক্টর ইউনূসকে ক্ষমা চাইতে হবে, কারণ তিনি তার ব্যক্তিগত স্বার্থে এই রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগিয়েছেন। তার ব্যক্তিগত সবকিছুকে সে বহাল রাখার জন্য, আরো তিনি দুর্নীতিকে প্রভাবিত করেছেন। যে ডক্টর ইউনূস যদি রাষ্ট্রের প্রধান যদি দুর্নীতি করতে পারে, দুর্নীতি মানে আমি এই অর্থে বলছি যে তার এই যে গ্রামীণ ব্যাংকের যে 666 কোটি টাকা মওকুফ করা, এগুলো যদি সে করতে পারে, তার নিজের মামলা কোনো বিচারিক কোনো জায়গা থেকে নাকি প্রশাসনিক জায়গা থেকে সেটা অমিট করে দিতে পারে, ফলে মানুষ এইটা থেকে শিখে, বড়দের কাছ থেকে তো শিখে, রাষ্ট্র ক্ষমতা যারা তাদের কাছ থেকে শিখে। আমি এই জায়গাটা আর যেতে চাই না। আজকে দেখুন, আমরা গোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে
পরবর্তী বৈষম্য বিরোধী আন্দোলন, পরবর্তী সেটা এক দফায় চলে গেছেন। যে আমার প্রশ্ন হচ্ছে যে কোটা সংস্কার চেয়েছি, বৈষম্য চেয়েছি, তাহলে সেই সেই কোটা দিয়ে হচ্ছে আমাদের 3 জন উপদেষ্টা হলেন। আমার কাছে এই প্রশ্নটা বিষয়, কোটা দিয়ে হচ্ছে আজকে সচিবালয় প্রত্যেকটা জায়গায় হচ্ছে হচ্ছে কোটা দিয়ে হচ্ছে ওইখানে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে প্রতিনিধি নেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশে আমরা যে বেকার সংকট থেকে যে কর্মসংস্থানের দাবি নিয়ে এবং আমরা যাতে হচ্ছে আমাদের বৈষম্য শিকারটা না হই, কোটা সংস্কার হয়, সেই দাবি নিয়ে আন্দোলনের সূত্রপাতটা, অথচ সেই দাবির মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হয়েছে, সেই সরকার আমলে গত 3 মাস আগে 27 লক্ষ মানুষ বেকার হয়েছে, তার মধ্যে কিন্তু হচ্ছে 14 লাখ নারী। এই 14 লক্ষ নারী হচ্ছে কেন? কারণ নারী কর্মক্ষেত্রে, নারী সব জায়গায় এই সরকার আমাদের অনিরাপদ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার কথা না ভাই, এটা হচ্ছে তাদের সরকারের মনোনীত হচ্ছে দুর্নীতি বিরুদ্ধে যে একটা কমিটি করা হয়েছে, তার প্রধান, এবং আমি বলতে পারি তার প্রধান ডক্টর দেবপ্রিয়, যে এক সময় আমাদের নেতা ছিলেন, আমার ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন, আমার যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, তিনি বলেছেন যে তিনি প্রকাশ্যে বলেছেন যে এই সরকারের আমলেই যে এই 27 লক্ষ মানুষ হতে বেকার হয়ে গেছে। আপা বলেছেন, আমি আপার নামটা সরি জাহানাপা বলেছেন বাক স্বাধীনতার কথা। আপা বিগত 15 বছর যখন বিগত রেজিম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, তখন এই বাক স্বাধীনতা নিয়ে আমি যতটুকু বলতে পারি যে শাহবাগে মিনিমাম হচ্ছে 50টা কর্মসূচি পালন হয়েছে। এবং আমাদের সঙ্গে যে এই বাক স্বাধীনতার আন্দোলনে যারা যুক্ত ছিল এবং এই আগস্ট আন্দোলনে যারা যুক্ত ছিলেন, তাদেরকে আজকে বলতে চাই যে আজকে কি আমার বাক স্বাধীনতা আছে? আজকে কি আমার কথা বলার স্বাধীনতা আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার কি আমাদের কথা বলার স্বাধীনতা রেখেছে? আপনি আজকে মুমিন মেহেদী ছিলেন, উনি সংখ্যা ব্যক্ত করেছেন যে আজকে যদি কথা বলি কালকে আমি মব ভায়োলেন্স, জাস্টিস আর বলবো না, মব ভায়োলেন্সের শিকার না হই, সেটা আমাকে কে হচ্ছে নিশ্চয়তা দিবে? আচ্ছা, গাজীপুরের একজন সাংবাদিক যে হচ্ছে চাঁদাবাজির হচ্ছে ভিডিও করেছিলেন, যে হচ্ছে চাঁদাবাজি প্রতিবাদ করতে গিয়ে একজন হামলা শিকার তার ভিডিও করেছেন, সেই সাংবাদিকের যেভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, আমাদের রাষ্ট্রের পুলিশ, আমাদের রাষ্ট্রের যন্ত্র সহায় নীরব ভূমিকা পালন করেছে। এই জায়গাগুলোতে হচ্ছে বললেই হচ্ছে আপনি আমাকে অনলাইনে ট্যাগিং দিবেন, আপনি হচ্ছে আমাকে গালি দিবেন, এই যে অনলাইনে ট্যাগিং এবং গালি দেওয়া। এবং আজকে আমি তো মানে এই যে হচ্ছে কমেন্টস গুলো পড়তেছিলাম, এবং খুব মজার বিষয় যে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এবং জাহানাপা বলেছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আমরা করেছি। আজকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে হচ্ছে আমরা আমেরিকার আধিপত্য কি আমাদের নিয়ে এসেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য নিয়েছি, সেটাই তো দেখা যাচ্ছে। আজকে বন্দর দিয়ে দিবেন, আজকে হচ্ছে আপনার করিডোরের নামে হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে মায়ানমারে হচ্ছে অস্ত্র সাপ্লাই করবেন, কিংবা মায়ানমারে হচ্ছে আপনি আমি শেষ করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যুব আন্দোলনের একজন কর্মী, এবং যুব আন্দোলনের কর্মী হিসেবে বলতে চাই, বাংলাদেশের এই যে বিগত 2024 সালের যে আন্দোলন হয়েছে, জুলাই অভ্যুত্থান যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে সেই অভ্যুত্থানের প্রধানতম দাবি ছিল, প্রধানতম শুরু থেকেই দাবি ছিল যে কোটা সংস্কার এবং একটা বৈষম্যের বিরুদ্ধে। আমরা সেই কোটা সংস্কার বৈষম্য মানে হচ্ছে আমার বেকার যুবকদের কর্মসংস্থান, শিক্ষিত যুবকদের কর্মসংস্থান। আজকে অবাক হবেন যে 27% শিক্ষিত যুবক বেকার। আমরা সেই একটা ভয়ঙ্কর সময় মধ্যে পার করছি। ফলে আজকে এই বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি না করে আজকে গাজীপুরের থেকে শুরু করে সারা দেশের প্রায় 300 গার্মেন্টস শ্রমিক বন্ধ হয়ে গেছে। এর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 3 লক্ষ হচ্ছে শ্রমিক। তো এই যে শ্রমিকদের আত্মনাদ, প্রতিদিন দেখবেন হচ্ছে আপনি হচ্ছে এই যে শ্রম ভবনের সামনে গার্মেন্টস শ্রমিকরা ধর্ণা যাচ্ছে, তাদের চাকরির নিশ্চয়তার জন্য তারা আন্দোলন করছে। এই বিষয়গুলোকে নিয়ে হচ্ছে আমাদের কেউ কথা বলার নাই। বামপন্থীরা আমাদের ভাই, আমরা বলতে পারেন আমরা অনেক ক্ষুদ্র শক্তি, কিন্তু ক্ষুদ্র শক্তি হলেও আমাদের লড়াইটা কিন্তু শক্তি, আমাদের আন্দোলনটা কিন্তু শক্তি, এবং এই আন্দোলনটা আমরা চালিয়ে যাবো। এবং এই সরকার যে আমাদের প্রত্যাশা ভঙ্গের, প্রত্যেকটি তরুণ প্রজন্মের, প্রত্যেকটি ছাত্রের, প্রত্যেকটি হচ্ছে যুবকের যে এই যে প্রত্যাশা ভঙ্গের কারণ হয়েছে, তার জন্য এক সময় হয়তো তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। জি ধন্যবাদ মাসুদ, ধন্যবাদ। আমি যাবো জিয়া করিম ভাই। জিয়া ভাই, খুব সংক্ষিপ্ত শেষ করো। আমরা আজকের বিষয় হচ্ছে রাজনীতির মুখোশ, লুটপাটের আসল চেহারা। আমরা আসলে লুটপাটের আসল চেহারা দেখতে পাচ্ছি। আর একটা বিষয় খসরু খুব সুন্দর বলছেন যে লুটপাট করতে কিন্তু কেউ কেউ দল খুঁজে না, কোন বিএনপি না জামাত না এনসিপি বা আওয়ামী লীগ, কেউ খুঁজতেছে না। যা ঐক্যবদ্ধভাবে লুটপাট সব জায়গায় হচ্ছে। হ্যাঁ, তো একটা বিষয় আমি খুব বলি যে সিলেটে একটা বিশাল বড় মার্কেট আছে,
যে মার্কেটের মালিক হচ্ছেন জামাত পার্টনার, আওয়ামী লীগ পার্টনার, বিএনপি পার্টনার, সবাই মিলে বিশাল বড় মার্কেট করেছেন সিলেট শহরে। প্রথমে আমাদের অ্যাডমিন ফজলু ভাই আসছিলেন, ফজলু ভাই বক্তব্য বলছেন, আমি অবাক হয়ে গেলাম যে ফজলু ভাই সিলেটে খবর রাখে। বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা ফজলু ভাই বলছিলেন যে সিলেটে এরা মার্কেট করতে, ব্যবসা করে, জামাত কোথায় টাকা পায়। তো এই যে অবস্থা, সেই অবস্থাতে বাংলাদেশ বেরোয় আসতে হলে কি করণীয়, কি করা উচিত বলে মনে করেন জিয়া ভাই? আপনাকে ধন্যবাদ। আসলে যেটা যখন সরকার প্রধান অনিয়ম করেন বা সরকার প্রধান যখন উস্কে দেন, তখন সেই ক্ষেত্রে কন্ট্রোল করা খুব কঠিন অবস্থা হয়ে দাঁড়ায়। আপনাদের মনে থাকার কথা যে 1971 সালে প্রথম প্রতিবাদ এসেছিল কিন্তু ইপিআর থেকে, যেটা পুলিশ এখন বর্তমানে। এই জন্য এই পুলিশের মেরুদণ্ড যখন ভেঙে দেওয়া হলো, যে এই পুলিশ 3000-এর উপরে পুলিশকে মেরে ফেলা হলো, উল্টে ঝুলিয়ে রাখা হলো, তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা দেশের দুইটা জিনিস লাগে একটা দেশকে ধ্বংস করার জন্য, তার শিক্ষা, তার আইন শৃঙ্খলা। তা আইন শৃঙ্খলা আপনি ধ্বংস করে দিলেন। আরেকটা হচ্ছে যে শিক্ষা, আপনি শিক্ষা ক্ষেত্রে নিয়ে আসলেন এই উপদেষ্টাদের, শিক্ষা যে সমস্ত আন্দোলনে যারা শরিক ছিল তার ভিতরে যাদেরকে আনলেন এবং যাদেরকে মুখ পরিচয় করিয়ে দিলেন, তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই আন্দোলনটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যুক্ত ছিল, তাই তো? কিন্তু তাদেরকে কিন্তু কোনো মূল্যায়ন করা হয়নি বা এদেরকে দেওয়া হলো। এবং এদের দায়িত্ব হচ্ছে, দেখেন তানভীর নামে একজন এনসিপির যুগ্ম সম্পাদক, তিনি একদিনে 400 কোটি টাকা, 400 কোটি, এক বছরে কত কোটি টাকা হয় আপনারা সুদ কষা করেছেন, কটা বের করেন। এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে এই নাহিদের পিএস এর বিরুদ্ধে আছে আপনার আসিফ ভুঁইয়া, সজীব মাহমুদ আসিফ ভুঁইয়ার বাবা, এবং তার পিএস এর বিরুদ্ধে আছে কোটি কোটি টাকা। কয়েকদিন আগে আপনি দেখেছেন যে মুরাদনগরে একজন আমাদের মাইনরিটি কমিউনিটির একজন মহিলাকে তার বিবস্ত্র করে তার ভিডিও ধারণ করা হয়েছে, তাকে রেপ করা হয়েছে। এগুলি সরকারি মদদে হচ্ছে। আপনি দেখেছেন যে যখন গোপালগঞ্জে যেটা চলছিল, গোপালগঞ্জে গণহত্যা, সেখানে তিনজন উপদেষ্টা পুলিশ স্টেশনে, স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং আইন উপদেষ্টা 3 জন ছিলেন। তাদের দায়িত্ব কি? তারা তদারকি করছিলেন কিভাবে কি করতে হবে। যে দেশের আর্মি গত বছর বলেছিল যে আমরা আমাদের দেশের জনগণের কেনা বুলেট আমরা এই দেশের জনগণের বিপক্ষে ব্যবহার করব না, সেই আর্মি দেশের জনগণের কে দেখে দেখে গুলি করে হত্যা করলো পাখির মতো। তাহলে তাদের কাছে, এবং সরকারি মদদে হয়েছে। এখন সরকারি মদদে যখন হয়, গত বছর আপনার মনে থাকার কথা, রোজার সময় ইউনূস সাহেব ইউনাইটেড নেশনস এর যিনি সেক্রেটারি জেনারেল, ওখানে নিয়ে পাঞ্জাবি পরে রোজার ভিতরে ইফতার করে বললেন যে আগামী ঈদ রোহিঙ্গারা দেশে করবে 1,80,000। কিন্তু তার উল্টোটা দেখলাম। এখন কথা হচ্ছে যে উনি কথা বলেন, কিন্তু কথার একটু বুঝতে হবে যে সেটা হচ্ছে যে উনি বলেছেন ঈদ, হয়তো উনি বলেছেন 5 বছর পরের ঈদের সময় যাবে, বা 10 বছর বা 50 বছর পরে, যেমনটি উনি বলেছেন ইলেকশনের ব্যাপারে। তো ওনার কথার কোনো মিল নেই। ওনার নিজস্ব ব্যক্তিগত যদি স্বার্থ হাসিল হয়, তাহলেই উনি এইটা করবেন। ধরেন উনি এই পর্যন্ত 12 বার সফর করেছেন বিভিন্ন দেশ। এই 12টা সফরের ভিতর বেশিরভাগ ছিল ওনার ব্যক্তিগত সফর। এই ব্যক্তিগত সফরে রাষ্ট্রের ওনার একটা হিউজ বহর নিয়ে উনি গিয়েছেন। সেই রাষ্ট্র কেন ওনার সেই সফরের খরচ বহন করবে? বা এই যে এনসিপি, যেটা ওনার এই যে এখন যিনি পরিবেশ উপদেষ্টা আছেন, উনি বলেছেন এটা সরকারি দল এবং তাদের প্রোটোকল দিচ্ছেন। এই টাকা কোত্থেকে আসে? তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সরকারি স্থাপনা ব্যবহার করেছেন। এইগুলি তো একদিনে আসেনি, প্রতিটা জিনিসই এসেছে এক একটা ভাবে। আপনি যদি দেখেন যে আদিলুর রহমান খান, যিনি একজন উপদেষ্টা, উনি 2091 সালে ইলেকশন করেছিলেন। এই ইলেকশনটা ছিল একসময় বাংলাদেশের রাষ্ট্রপতি বিকল্পধারা সভাপতি বি চৌধুরীর এগেনস্টে। তো উনি তখন ভোট পেয়েছিলেন মাত্র 249টি। তো এই যে লোকগুলি এখন যারা সরকারে আছেন, তারা তারা জানে তাদের জনগণের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। তো তারা এখন এসে বসছেন যে জনগণকে শাসন করার জন্য। সুতরাং তাদের ওই আখের গোছাতে হবে, তারা কিভাবে নিজেদের পকেট ভারী করা যায়, এবং যার জন্য এই বিভিন্ন ভাবে ছাত্রদের ব্যবহার করছেন। অথবা মাসুম ভাই বলছিলেন যে ইউনূস সাহেবের অনুষ্ঠানে জুলাই সনদ যেখানে ঘোষণা করা হয়েছিল, আপনি ওই অনুষ্ঠানটা দেখে থাকলে দেখবেন ওখানে যে ভাষায় কথা বলা হয়েছে, তার মানে এইটা ইউনূস সাহেবের অনুমোদিত ভাষা, ইউনূস সাহেবের নিজের ভাষা না হলে ওই ভাষায় যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, অথবা যেখানে স্লোগান দেওয়া হয় 1, 2, 3, 4 তারেক রহমানের ড্যাশ ড্যাশ,
এই ধরনের ভাষা যদি ইনুস সাহেবের মুখে থেকে বেরোয়, তাহলে আপনি সেই তাদের দলের নেতার কাছ থেকে আপনি আর কি আশা করতে পারেন? এটা ইনুস সাহেবের ভাষা, এটা অন্য কারোর ভাষা না, ইনুস সাহেবের অনুমোদিত ভাষা। না হলে ওনার অনুষ্ঠানে এই জুলাই সনদ, উনি তো ঘোষণাপত্র পাঠ করেছিলেন, সেখানে এই ধরনের ভাষা, এফ ল্যাঙ্গুয়েজ দিয়ে ভাষা কিভাবে ব্যবহার করা যায়? আপনারা যাকে শিক্ষিত বলেন, এই শিক্ষা না। একজন মানুষ পড়ালেখা, পুঁথিগত বিদ্যা থাকা এক জিনিস, আর শিক্ষা অন্য জিনিস। আমি ওনার ভিতরে কোনো শিক্ষা দেখি না। উনি যত কাজই করেছেন এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং দেশ বিক্রি করা, যেটা হেনরি কিসিঞ্জার বলেছিলেন যে বাংলাদেশকে 1971 সালে বলেছিলেন যে একটি তলাবিহীন ঝুড়ি, সেই তলাবিহীন ঝুড়িতে পরিণত করার জন্য উনি এসেছেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, আইন শৃঙ্খলা। না হলে এই 1 বছরে প্রায় 5,000-এর মতো মানুষকে মারা হয়েছে, সেইগুলো উনি কি এই দায়ভার নেবেন না? এই দায়ভার কি ওনার না? এই দায়ভার তো ওনারই, কারণ বাক স্টাফ ইন হিজ ডেস্ক। তাহলে এই সরকার এই 1 বছরে কি সফলতা দিয়েছেন? আপনারা কি দেখাতে পারবেন যে এই সরকারের কোনো পদক্ষেপ নিয়েছেন যার মাধ্যমে শিক্ষা বা সংস্কৃতি বা অন্যান্য ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল বা একজন, আমি এর আগেও বলছিলাম যে একজন শ্রমিকের মজুরি কত হবে, কৃষক ন্যায্য মূল্য পাবে কিনা, অথবা একজন গার্মেন্ট শ্রমিক তার মজুরি কত হবে, কোনো কিছু কি করতে পেরেছেন? এই ব্যাপারগুলি কি উনি দেখেছেন যে উনি বৈষম্য দূর করবেন? সমাজের বৈষম্য দূর করতে গেলে তো এই নিম্ন আয়ের মানুষের কিগুলোকে তুলে এনে উচ্চ আয়ের দিকে আনতে হবে, তাহলে না সমাজে বৈষম্য দূর হবে। তো বৈষম্য কিভাবে দূর হবে? উনি যে টাকা নিয়েছেন, ওনারা 666 কোটি টাকা দেখছেন, কিন্তু আমি যে হিসাবটা দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকের, যে 15% চলে গেছে, যার এখনকার বাজার দর হচ্ছে 16,000 কোটি টাকা, সেইটা আপনারা বলেন যে 16,000 কোটি টাকা লুট করেছে উনি। 1 কোটি টাকা না, 16,000 কোটি টাকা। জি জি ভাই, ধন্যবাদ। এইটা যদি একজন সরকার প্রধান করে, তাহলে ওনার চেলাবেলারা কি করবে? প্রতিটা ওনার সমন্বয়ক থেকে সমসমন্বয়ক, এনসিপি সবাই দুর্নীতি করেছে, উনি শুধু কি করে, শোকজ দেন। শোকজের পরের যে ধাপটা, সেটা উনি করেন না, কারণ উনি নিজেই এইটার সঙ্গে যুক্ত। রেজওয়ানা হাসান বলছেন উনি তো পরিবেশ, উনি তো এর আগে আন্দোলন করেছেন, তাহলে এখন আন্দোলন করেন না কেন? এখন কেন উনি বলতেছেন এটা চুরি হয়েছে, তাহলে সেই অপরাধে তো উনি অপরাধী, এবং তার জন্য উনি পদত্যাগ করা উচিত, তাহলে কেন উনি পদত্যাগ করেন না? তাহলে তো ওনার আগে পদত্যাগ করা উচিত। ইনুস সাহেব, আপনার মনে থাকার কথা, নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে উনি স্পষ্টভাবে স্বীকার করেছেন, ওনার অদক্ষতার কথা বলেছেন, উনি ব্যর্থতার কথা বলেছেন, সমস্ত স্বীকার করেছেন অকপটে। তাহলে উনি পদত্যাগ করেন না কেন? এর আগে হাবিব ভাইয়ের সঙ্গে, হাবিবুর রহমান হাবিব, যিনি বেগম জিয়ার অ্যাডভাইজার, ওনার অনুষ্ঠান উনি বলেছেন ইনুস সাহেব তো নিরপেক্ষ না ওনার আন্ডারে ইলেকশনে। তাহলে ইনুস সাহেবের আন্ডারে কিভাবে ইলেকশন করবেন? উনি তো এনসিপি কে, যার জন্য এনসিপি এখন একটা বয়ান তৈরি করছে। সেই বয়ানটা কি? যে আমরা 200 আসনের বেশি পাবো। এই বয়ানগুলি উনি বিভিন্ন ভাবে দেখবেন, গত বছর একইভাবে বঙ্গবন্ধুর ভাষণের অংশ হিসেবে ব্যবহার করে বয়ান তৈরি করা হয়েছে, এখনো একইভাবে বয়ান তৈরি করছেন। ভাই আমরা শেষ করতে হবে অনুষ্ঠান। জি, আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ভাই আমরা অনুষ্ঠান শেষে পান্নাপা আপনি 2-3 মিনিট বলুন প্লিজ। অনুষ্ঠান শেষের দিকে প্রায় 1.5 ঘন্টা উপরে হয়ে গেছে। পান্নাপা, আমরা যে বিষয়টা মানে দেখি আসলে বাংলাদেশে যেভাবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, ওই যে আপনার যেটা মেয়াদি বলে গেলেন যে আসলে কথা বলতেও কিন্তু ভয় পাচ্ছে অনেক। আপনারা হয়তো বিএনপি করেন, বড় দল, আপনাদের সেই আতঙ্কটা নাই, কিন্তু যারা ছোট ছোট দল করে তাদের কিন্তু নানা আতঙ্ক রয়েছে। সেই আতঙ্কগুলা কাটিয়ে ওঠার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সরকার তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনারা বিএনপি কিন্তু সেইভাবে জোরালো কথা বলছেন না, এটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ। আপনারা যদি জোরালো ভাষায় কথা বলতেন, তাহলে ডক্টর ইউনূস হয়তো আরো শক্তভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যবস্থা নিতেন। কি বলবেন? জি, জোরালো ভাবে কথা বলার তো আসলে সবাইকে বলতে হবে। আমাদেরকে যেভাবে কোণঠাসা করছে, বলছেন এত বড় দল, কিন্তু আমাদের এত বড় দলকে কোণঠাসা করার জন্য কত দল একত্রিত হয়েছে, ওদের সাথে কোন না দল এখন একত্রিত হয়েছে। মানে বিএনপি কে আসা যাবে না, দরকার হলে 3-4 বছর এইরকম লুটপাটের স্বর্গ চলতে থাক, এটা হলো ওদের কথা। তাহলে আপনি বুঝতে পারছেন ওরা কেন বাধা দিচ্ছে। আপনি মনে করছেন যে এই যে পাথরগুলি যে এত খাইলো, পাথরগুলি নিয়ে গেল, তারপরে নৌকা ফুটা করলো, তখন পুলিশ এসে, আনসার এসে নৌকা ফুটা করে লাভ আছে? এগুলি তো সরকারের মদতে হচ্ছে আসলে। এগুলি তো ওনারা খাইতে আসছে, এটা তো বোঝাই যাচ্ছে। তো ওনারা কেন, এই মাত্র দিয়া ভাই বললেন যে ওনারা কেন পদত্যাগ করে চলে যান না, কত লালচ, পারেনও না ছাড়েনও না, তার মানে আরো খেতে হবে ওনাদেরকে, যতদিন থাকা যায় থেকে তত খাবে। এখানে বিএনপি করবে কি? তবে বিএনপি কে আরো সাহস দেখাবে, কিন্তু বিএনপি কে ওরা অপবাদ দেয় যে আমরা লুটতরাজ করি, আমাদের 2-4টাকে মেরে বলবে যে এই যে চাঁদাবাজি করতে যে মারছে। এখন হয়েছে কি, ওরা সরকারি দল সাজছে, প্রোটোকল পায়। পুলিশ গুলি কি করলো ওখানে সিলেটে, পুলিশ প্রশাসন কি করলো, ডিসিএসপি রা কি করলো? ওরা তো ভাগ নিল, কামাই করলো, ওরা তো নিষেধ করেনি ভাই। তো এগুলি কি সরকারি মদতে হচ্ছে না? সরকার তো ভালো না, তাই এরা সুযোগগুলি, যারা
সুযোগ নেওয়ার কথা না, তারাও নিচ্ছে সুযোগ পেয়ে। তা এখন এই দেশটা তো ওয়ালাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে কিভাবে দেশের মধ্যে একটি অরাজকতা তৈরি হয়েছে, বিএনপির নেতা কর্মীরা কিভাবে জবরদখল করছে এবং সারা বাংলাদেশ লুটপাট করছে। ভারতের সৌন্দর্য, সিলেটের সৌন্দর্য যে সাদা পাথর তা কিভাবে দখল করে কিভাবে তা পাচার করেছে, কোটি কোটি টাকা কামিয়েছে সেই পাথর বিক্রি করে। আমরা দেখেছি যে ঐশ্বরিক যে সৌন্দর্য ছিল সিলেটে, সেই সৌন্দর্য হারিয়েছে, পর্যটক সেখানে যাচ্ছে না বা মরুভূমিতে পরিণত হয়েছে সেই অঞ্চলগুলো। এই বিষয়গুলো নিয়ে কথা বললেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললেন, বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বললেন। ডক্টর ইউনূস কিভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, আর কতদিন নিয়ন্ত্রণ করতে পারবে, নানা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করা হলো। প্রিয় দর্শক, আপনাদের বাংলাদেশ নিয়ে যা অবস্থা বা আপনাদের যে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।